ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 20শে জানুয়ারি 2026। আমি কিছু সাজেশন দিচ্ছি তাদের জন্যে, বলা ভালো প্র্যাকটিস করার জন্য কিছু কোয়েশ্চেন দিচ্ছি। যারা সেমেস্টার 5 এক্সাম দিতে চলেছ আগামী এক মাসের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইংলিশ অনার্স, যাদের ব্যাচ হচ্ছে 2023 থেকে 27, অর্থাৎ 23-এ ভর্তি হয়েছে, 27-এ কমপ্লিট করবে, যাদের সেমেস্টার 5 এক্সাম সামনে, তাদের জন্যে আমি কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি, যেগুলো প্র্যাকটিস করলে, যদি তুমি যা যা আমি বলছি সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট মনের মধ্যে যদি এগুলো নিয়ে ভাবো, এবং যে কীভাবে এই কোয়েশ্চেনটা আমি লিখবো, কীভাবে কী এর উত্তর হবে, কী কিছু, এটা যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি নির্ভয়ে পরীক্ষায় বসতে পারবে। তো আমি শুধুমাত্র কিছু প্রশ্ন এখানে বলবো। উত্তর লেখার টেকনিক বা এই প্রশ্নগুলো ডিটেলে আমি যাব না, এই কারণে যাব না, প্রশ্নের লিস্টটাই যথেষ্ট বড়, তোমাদের অনেকগুলো পেপার, অনেকগুলো টেক্সট, সুতরাং খাতা কলম খুলে বসে যাও, প্রশ্নগুলো আমি বলছি, এবং আমার যেটুকু ইউটিউবে যেটুকু গাইড করার সম্ভব ছোট ভিডিওর মধ্যে, আজকাল তো কেউ লম্বা ভিডিও পছন্দ করে না, সুতরাং সেটা আমি করব যথাসম্ভব ছোট ভিডিওর মধ্যে প্রশ্নগুলো আমি বলে দেবো। এবার প্র্যাকটিস করা এবং সেটাকে কিভাবে কি করবে সেটা তোমাদের নিজেদের পরিশ্রম এবং তার ফলাফল তোমরা পাবে। সুতরাং যারা এর আগে আমার সাজেশন ফলো করেছো বা আমার এই ধরনের প্রশ্ন দেওয়া যে ভিডিওগুলো সেগুলো যারা ফলো করেছো, তারা জানো যে আমি কি ধরনের প্রশ্ন দিই, কীরকম, কতটা এটা তোমরা নির্ভর করতে পারো ইত্যাদি, তোমাদের সেই ভরসাটা আছে। সুতরাং আমি আর বেশি কিছু ইন্ট্রোডাকশান নিজের সম্পর্কে না বলে, যে এটা এই করতে হবে, এই হবে, কিচ্ছু না বলে আমি ডাইরেক্ট প্রশ্ন বলাতে ঢুকে যাচ্ছি। প্রথম তোমাদের যে পেপারটা আছে সেটা হলো ভিক্টোরিয়ান লিটারেচারের পেপার। ভিক্টোরিয়ান লিটারেচারে তোমাদের প্রথমে মডিউল 3-তে দুজন কবি, টেনিসন ব্রাউনিং, এবং মডিউল 4-এ দুজন কবি, ম্যাথিউ আর্নল্ড এবং সিজি রসেটি। তো তোমাদের টেনিসন এবং ব্রাউনিং এর থেকে একজনকে নিয়ে বড় প্রশ্ন করতেই হবে, আবার আর্নল্ড এবং রসেটি এর মধ্যে একজনকে নিয়ে বড় প্রশ্ন করতেই হবে। এখন এখানে আমার বক্তব্য হচ্ছে, আরটিসিতে তোমরা যে কবির কবিতা থেকে আরটিসি করবে, রেফারেন্স টু দ্য কনটেক্সট কোয়েশ্চেন করবে, সেটা থেকে কিন্তু তোমরা বড় প্রশ্ন করতে পারবে না। কাজেই এখানে একটু ক্যালকুলেটিভ হতে হবে যে কার জন্যে আমি বড় প্রশ্ন প্র্যাকটিস করে যাব, আর কার ক্ষেত্রে আমি মনে করব যে আরটিসি করাটা সহজ। সুতরাং আমি বড় প্রশ্নগুলো প্রথমে বলি। টেনিসনের ক্ষেত্রে সোজা, অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ইউলিসিসেস ফিলসফি অফ লিভিং। তৃতীয় প্রশ্ন, টেনিসনস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, চান্স কম, এটার চান্স তুলনামূলক কম, কিন্তু এটা একটা ভ্যালিড প্রশ্ন এবং অনেক সময় আসে। টেনিসনের লেখায় যে মিউজিক্যাল কোয়ালিটি, শব্দচয়নে যে রিদম এবং যে সাউন্ড এফেক্টটা পাওয়া যায়, এটা যেহেতু খুব বিখ্যাত, সেটা নিয়ে প্রশ্ন আসে। কাজেই টেনিসনস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বলতে পারো, বা স্টাইল বলতে পারো, ইত্যাদি। বাট এবার এটার চান্স একটু কম আমার মনে হয়। এই তিনটে প্রশ্ন। ব্রাউনিংও সোজা। ব্রাউনিংয়ের ক্ষেত্রে ওই অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ। ক্যারেক্টার অফ দ্য ডিউক, এটা বারবার আসে। আর ওদিকে ডাচেসের ক্যারেক্টার, চান্স খুব কম, কিন্তু এই প্রশ্নটা করা যায়, চাইলে করা যায়। ডাচেসকে কিভাবে পেট্রিয়ার্কাল পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে ডিউক দেখছে, এইটার ভিত্তিতে ডাচেসের ক্যারেক্টার, তার থেকে কি এক্সপেক্টেড এবং সে কোন জিনিসটা সে করতে পারেনি বলে তার কি পরিণতি হচ্ছে, এটার ভিত্তিতে কিন্তু ডাচেসের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করা যায়, চান্স কম। আরেকটা যদি আমরা বলি খুব সোজা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার। এবার এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার, এইটার উপর ভিত্তি করে আরেকটু জটিল করে প্রশ্ন করা যায় ঘুরিয়ে, এরকমভাবে যে ব্রাউনিং অ্যাজ আ পোয়েট ডেলস ডিপ ইন্টু দ্য হিউম্যান সাইকি অ্যান্ড পোর্ট্রেজ ইট উইথ পারফেকশন। আবার বলছি, ব্রাউনিং অ্যাজ আ পোয়েট ডেলভস ডিপ ইন্টু দ্য হিউম্যান সাইকি
অ্যান্ড পোর্ট্রেজ ইট উইথ পারফেকশন। ওনার ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে উনি ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করেছেন বলাচ্ছেন ডিউকের মুখ দিয়ে, অথচ ডিউক আমাদের চোখে হয়ে যাচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। কিভাবে এই যে খুব সূক্ষ্ম কারুকাজটা এইটা, এবং হিউম্যান সাইকিকে কীভাবে তুলে ধরছেন, একটা মেল ইগো, ইনসিকিউরিটি, ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে জেলাসি এটসেট্রা এটসেট্রা, এবং হাতে সাংঘাতিক পাওয়ার থাকার কারণে সে যা করছে ইত্যাদি। সুতরাং গেল এটা একটা প্রশ্ন। এই কটা করলে ব্রাউনিং থেকে হয়ে যাবে। ম্যাথিউ আর্নল্ডের ক্ষেত্রেও যে প্রশ্নের খুব ভ্যারিয়েশন হয় তা নয়। মডিউল 4-এ চলে যাচ্ছি আমরা। ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি অ্যাজ দি সেন্ট্রাল থিম। ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, এটা হচ্ছে নেক্সট প্রশ্ন, ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। এরপর একটু ঘুরিয়ে ওই যে ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি বললাম ওইটাকে একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারি। ধরা যাক এরকম আমি বললাম কথার কথা যে আর্নল্ডস পোয়েম শোজ ওয়ান মেজর ক্যারেক্টারিস্টিক অফ ভিক্টোরিয়ানিজম, দ্যাট ইজ ল্যামেন্টেশন ওভার লস্ট ফেথ। এক্সপ্লেন। এটা কিছুই না, তোমাদের না এতদিন, এবার তো তোমরা থার্ড ইয়ার, সুতরাং তোমাদের সব কিছু ওরকম স্ট্রেট ফরওয়ার্ড লুজ বল দেবে না। উত্তর একই হবে ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি, কিন্তু তোমাদের কিন্তু ওরকম লুজ বল দেবে না, একটু স্পিনিং ট্র্যাকে খেলতে হবে। কিছুই না, প্রশ্নটা তুমি বুঝতে পারছো কি না, কী চাওয়া হচ্ছে এটা দেখাটাও কিন্তু পরীক্ষকের একটা কাজ। সুতরাং এ ধরনের কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে একটু একটু ভাবার মতন যে কি বলতে চাইলো প্রশ্নে, এরকম করে কিন্তু প্রশ্ন দেবে, এবং সেটাই ন্যাচারাল, সেটাই স্বাভাবিক। সুতরাং এর বাইরে আরেকটা প্রশ্ন হয় যেটা আমার মনে হয় না তোমাদের দেবে, কিন্তু হয়, ভীষণভাবে হয়। সেটা হচ্ছে আর্নল্ডস হেলেনিজম। মানে হেলেনিজম ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। হেলেনিজম হচ্ছে এই যে কথায় কথায় গ্রিক কালচারের প্রতি রেফারেন্স, গ্রিক ক্লাসিক্সের প্রতি রেফারেন্স, সেই ভ্যালিউজ, সেই কালচার, সেই ট্র্যাডিশন, সেই এইটা হচ্ছে, এই টেন্ডেন্সিটা হচ্ছে হেলেনিজম। যখন তোমরা কিডস পড়েছো আশা করি তোমাদের এই হেলেনিজম কথাটা তোমরা শুনেছো, এটা ম্যাথিউ আর্নল্ডের মধ্যেও দেখা যায়। সুতরাং এটা যেহেতু এই কবিতাতেও একটা ফ্যাক্টর, এটা নিয়ে প্রশ্ন করা যায় যে হেলেনিজম ইন দিস পোয়েম। বেশ, এরপর চলে আসছি ক্রিস্টিনা জর্জিনা রসেটিতে। রসেটিতে গবলিন মার্কেটে খুব সোজা সোজা, এখানে এমন কিছু জটিল প্রশ্ন নয়। একটা হলো থিম অফ সিস্টারহুড, একটা হলো ফল অ্যান্ড রিডেমশন অ্যাজ দি সেন্ট্রাল থিম। এই দুটোর হচ্ছে সাবজেক্ট ম্যাটার রিলেটেড কোয়েশ্চেন, যেটা খুবই সোজা টপিক। আর একটা হচ্ছে, মানে ইনফ্যাক্ট এই যে দুটো প্রশ্ন বললাম, থিম অফ সিস্টারহুড এবং ফল অ্যান্ড রিডেমশন অ্যাজ দি সেন্ট্রাল থিম, এটা একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, দুটোই পরিষ্কার এই কবিতার বিষয়বস্তু কি সেটা জিজ্ঞেস করছে, আর কিচ্ছু না। এর বাইরে আরেকটা জিনিস হয়, সেটা তোমাকে বলতে পারে সিম্বলিজম অ্যান্ড ইমেজারি, অথবা ডাইরেক্ট ওভাবে না বলে দিল অ্যাজ আ প্রিরাফাইলাইট পোয়েম। মানে ঘুরিয়ে জিজ্ঞেস করলো সিম্বলিজম, ইমেজারি, ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওর যে স্টাইলটা, সোজা কথা স্টাইলটা নিয়ে জিজ্ঞেস করা, যেটা প্রিরাফাইলাইট পোয়েট্রির অন্যতম বৈশিষ্ট্য। সুন্দর সুন্দর ইমেজ দিয়ে খুব এস্থেটিক ওয়েতে, খুব কালারফুল ভাইব্র্যান্ট ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করা এবং সিম্বলিক ওয়েতে প্রেজেন্ট করা। তো এই প্রশ্নটাই ঘুরিয়ে পেয়েছি। সুতরাং রাইটিং স্টাইল আর হচ্ছে সেন্ট্রাল থিম, বাস। এখন প্রশ্ন হচ্ছে এইগুলোর মধ্যে থেকে তিনটে প্রশ্ন তোমাদের, মানে যে কোনো তিনটে অথর থেকে তোমাদের প্রশ্ন দেবে আরটিসিতে, কোনো একজনকে বাদ দেবে। চান্সেস আর জেনারেলি যেটা হয়, মানে এদের মধ্যে রসেটির বাদ যাওয়ার চান্সটা একটু বেশি থাকে, যে কারণেই হোক, যখন বাদ দিতে হবে। যখন লং কোয়েশ্চেন বলছে তখন কিন্তু তোমার দুটো ক্ষেত্রেই দুটো প্রশ্ন আসছে, ফলে দুটো অথর থেকেই তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ, তুমি কোনটা করবে তোমার চয়েস। কিন্তু যখন আরটিসি আসছে তখন কিন্তু তোমাকে মডিউল 3 এবং 4 মিলিয়ে 3টে প্রশ্ন দেবে, অর্থাৎ কোনো না কোনো একজন অথর থেকে প্রশ্ন আসবেই না, সেটা তুমি জানো না। ফলে তোমাকে করতে হবে একটা, যেহেতু তোমাকে প্রিপেয়ার অ্যাটলিস্ট দুজনকে করতে হবে আরটিসির জন্যে।
অঙ্কের হিসেব বুঝলে? কারণ তুমি যদি একটাই প্রিপেয়ার করো, দেখা গেল হয়তো সেই অথর থেকেই আরটিসি দিল না, সুতরাং তোমাকে দুজনকে প্রিপেয়ার করতে হবে আরটিসির জন্য। এবং ন্যাচারালি এই দুজন দুটো আলাদা মডিউলের হতে হবে। তুমি যদি একই মডিউল থেকে দুজনকে আরটিসির জন্য প্রিপেয়ার করো তাহলে মুশকিল। ওই একই মডিউল থেকে আবার একজনকে তোমার লং কোয়েশ্চেনে করতেও হবে, একটু চাপ হয়ে যাবে অঙ্কটা। সুতরাং দুজনকে করতে হবে দুটো মডিউল থেকে আরটিসির জন্যে, আর দুজনকে করতে হবে দুটো মডিউল থেকে লং কোয়েশ্চেনের জন্যে। এবার আমার মতে স্টিল যদি আমাকে অপশান দেওয়া হয় আরটিসিতে টেনিসন ব্রাউনিং দুজনেই সহজ, আমার মনে হয় টেনিসন এবং ব্রাউনিং এই দুজনের যে যে কবিতাগুলো তোমাদের আছে এগুলো আরটিসির জন্য করা তুলনামূলক সহজ। সেটা আমি সাজেস্ট করব যে আরটিসির জন্য এই দুজনকে করে যাও, একজন বাদ গেলেও আরেকজন চলে আসবে আরটিসিতে, এবং তার তুমি আরটিসিটা করে নিলে লং কোয়েশ্চেনে তুমি ওই মডিউলে অন্য অথর, মানে টেনিসন যদি আরটিসিতে হয় তাহলে লংয়ে ব্রাউনিং, আর যদি উল্টোটা হয় তো এমনিভাবে জিনিসটা করা। কেন বলছি তার কারণ ডোভার বিচ তুলনামূলক কঠিন কবিতা, আর একটু কনফিউজিংও বটে, কিছু কিছু জায়গায় বুঝেছি ভুলে গেছি এরকম হয়। আর রসিটির কবিতাটা বেজায় বড়, প্লাস বেজায় বড় হলেও লেখার মধ্যে বোঝানোর মধ্যে এমন কিছু কঠিন কিছু নেই যেটা আমি খুব মানে এটা ভালো করে লিখতে পারি কিছু পয়েন্টস দিয়ে সুন্দর করে, মানে 4টে লাইন যদি তুলে দেয়। তো সেদিক থেকে দেখতে গেলে ইউলিসিস এবং ব্রাউনিং এতে সুন্দর লেখাও যায়, আবার কবিতাগুলো খুব কঠিনও নয়, প্লাস মনেও থাকে। এই জন্য আমি সাজেস্ট করবো আরটিসিতে। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি মডিউল 5-এ, যেখানে চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেকটেশনস। এখানে প্রথম যেটা সেটা হলো অ্যাজ এ বিল্ডাংসরোমান, অর্থাৎ ঘুরিয়ে সেন্ট্রাল ক্যারেক্টারটাকে জিজ্ঞেস করা। কিন্তু যদি তোমাকে ওই সেন্ট্রাল ক্যারেক্টার জিজ্ঞেস করে তাহলেও যা, অলমোস্ট বিল্ডাংসরোমান জিজ্ঞেস করলেও তাই। নেক্সট কোয়েশ্চেন, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল। এখন সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অর্থাৎ গ্রেট এক্সপেকটেশনস, এই কথাটাকে কেন বলা হলো, কেন এটা টাইটেল, এবং কি এক্সপেকটেশন, কেন এক্সপেকটেশন, এটাকে ব্যাখ্যা করা মানেই নভেলটার সেন্ট্রাল থিম, যেটা হচ্ছে থিম অফ মানি অ্যান্ড সোশ্যাল ক্লাস, সেটা নিয়ে বলা। সুতরাং এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে হতে পারে, যে হয় বলতে পারে সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল, হয় বলতে পারে থিম অফ মানি অ্যান্ড সোশ্যাল ক্লাস, একই জিনিস। এরপর হতে পারে নভেলটার দ্বিতীয় মেজর থিম যেটা, সেটা হলো থিম অফ ক্রাইম, ল অ্যান্ড জাস্টিস। ক্রাইম কি, ল এর কাজ কি, জাস্টিস দিতে গিয়ে পানিশমেন্ট কতটা কি হচ্ছে, এবং তার ইম্প্যাক্টে একটা মানুষের ক্রাইমকে জাজ করাটা কীরকম হচ্ছে, এবং তার পানিশমেন্ট দিতে গিয়ে তার রিপারকাশনস কী হচ্ছে, যেটা নভেলে দেখানো হয়েছে, এই থিমটার উপরে লিখতে হবে। এর বাইরে আমি যেটা বলবো, খুব ভালো করে মেজর ক্যারেক্টার্সগুলো স্টাডি করে যাও, কারণ চান্সেস আর তোমাদের দুটো প্রশ্ন দেবে, তার মধ্যে একটা প্রশ্ন সহজ হবে আর একটা প্রশ্ন মানে কঠিন। মানে ব্যাপারটা কি, ওরা জেনারেলি এটা 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 বরাবর আমি দেখে এসেছি অ্যাজ আ স্টুডেন্ট এবং অ্যাজ আ টিউটার, বরাবর যে টেক্সট থেকে, একই টেক্সট থেকে দুটো প্রশ্ন দেয়, তাদের একটা কোয়েশ্চেন হয় একটু ইজি গোয়িং, যেটা গড়পড়তা ছেলেমেয়েরা বাঁচবে এবং লিখবে, আর একটা কোয়েশ্চেন হয় যেটা একটু ভাবার, একটু পড়ে, একটু জেনে, একটু গভীরে গিয়ে লেখার, যেটা অতটা সহজ নয়। সেটা দু ধরনের ছেলেমেয়েরা বাঁচে। এক, যারা সত্যিই পড়াশোনাটা করেছে এবং ওইটার জন্যে ওত পেতে ছিল যে দিক আমাকে একটা সেরকম চ্যালেঞ্জিং কোয়েশ্চেন, আমি সেটা লিখব। আর একটা হচ্ছে যারা একটু ওভার কনফিডেন্ট, অর্থাৎ এবিলিটিটা তৈরি করেনি, অথচ এটা ভাবছে যে সবাই যে প্রশ্নটা করবে আমি সেটা করবো কেন। এই দু ধরনের স্টুডেন্ট ওই টাফ সেকশনের প্রশ্নটা করে। এবার এই ইজি সেকশনের কোয়েশ্চেন বরাবর সাবজেক্ট রিলেটেড হয়, মানে টেক্সটার বিষয়বস্তু রিলেটেড, কি বলা হয়েছে, কি এর থিম, কি এর ক্যারেক্টার, এইগুলো নিয়ে হয়। আর টাফ কোয়েশ্চেন বরাবর রাইটিং স্টাইল, স্ট্রাকচার, জনরা, এসব নিয়ে হয়, ঠিক আছে। ফলে আমি বলবো মেজর ক্যারেক্টারগুলো পড়ে যাও, এবং এর আগে যে দুটো থিমের কথা বললাম এবং অ্যাজ আ বিল্ডাংসরোমান, এর মধ্যে দিয়ে হয়ে যাবে। বাট
টাফ কোয়েশ্চেন হিসেবে একটা প্রশ্ন দেওয়া যেতে পারে, তোমাদের দেবে কিনা জানি না, ডিকেন্সেস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, এটা পসিবল। মাইন্ড ইট, আর্ট অফ ক্যারেক্টারাইজেশন লেখা আর ক্যারেক্টার অ্যানালিসিস লেখা কিন্তু সম্পূর্ণ আলাদা। ক্যারেক্টার অ্যানালিসিসে তুমি ক্যারেক্টারটা কেমন সেটা জাজ করো, আর্ট অফ ক্যারেক্টারাইজেশনে তুমি আর্টিস্ট অর্থাৎ অথর ক্যারেক্টার সৃষ্টি করায় কতটা পারদর্শী সেটা জাজ করো। দুটো আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ, গুলিয়ে ফেলবে না। এরপরে আমরা, আমাদের এই পেপারটা শেষ হয়ে গেল, আমরা চলে আসছি ব্রিটিশ মডার্ন লিটারেচার। সেখানে আমাদের মডিউল 3 ইয়েটস, ইলিয়াড। আচ্ছা, ইয়েটসের ক্ষেত্রে আমি সোজা বলবো, যেহেতু তোমাদের মডিউল 3 থেকে আরটিসি করতে হবে এবং যেহেতু আরটিসিতে দুটো প্রশ্ন দেবে, একজনকে করতে হবে, তার থেকে তুমি লং কোয়েশ্চেন করতে পারবে না সেম অথরের থেকে, আমি পরিষ্কার বলবো ইয়েটস থেকে লং কোয়েশ্চেন করো না। কেন স্যার, ইয়েটসের কবিতাটা এত ভালো, লং কোয়েশ্চেন করবো না কেন? কারণ খুব সিম্পলি ওটা ভালো, মনে থাকে, খুব সুন্দর। ইলিয়াটের তো সেটা নয়। ইলিয়াটের অত লম্বা কবিতাটার মধ্যে তোমাকে যে কোনো দুটো লাইন দিয়ে যদি বলে এক্সপ্লেইন করতে, তুমি তো গোটা কবিতার রচনা লিখতে শুরু করবে, কারণ মনে পড়বে না মোস্ট অফ দ্য টাইম যে এইটা কি বলতে গিয়ে কি কনটেক্সটে এই লাইনটা ছিল, কেন এই অ্যালিউশনটা, কেন এই রেফারেন্সটা, কেন এই ইমেজটা চট করে মনে পড়বে না। তখন তোমরা গোটা ইলিয়াটের কবিতার যে প্রুফকে কি কেন এইসব লিখতে শুরু করবে, যেটা আরটিসির কাজ নয়। ফলে আরটিসির কাজ যেহেতু টু দ্য পয়েন্ট আনসার লেখা, এবং ইলিয়াটের ক্ষেত্রে সেটা তুলনামূলক চ্যালেঞ্জিং কাজ কম্পেয়ার টু ইয়েটস, তাই তোমরা ইলিয়াটে আরটিসি করবে না, আমার সাজেশন। তোমরা করবে ইয়েটসে আরটিসি। তাই ইয়েটস যখন তুমি ঠিকই করে ফেলছো আরটিসি করবে, তাহলে লং কোয়েশ্চেন করার এটা নিয়ে ভাবার কোনো মানে নেই। বড়জোর তুমি, মানে যদি তোমার মন না চায়, তুমি একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে পারো। ইলিয়াটে চলে আসছি, লং কোয়েশ্চেনের জন্য পরিষ্কার অ্যাজ আ মডার্ন পোয়েম, ঘুরিয়ে বললে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, একই উত্তর, একই জিনিস, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা প্রুফরক অ্যাজ আ মডার্ন পোয়েম। তোমাদের এর আগে আমি স্টেট ইউনিভার্সিটিতে এটা আসতে দেখেছি যে অ্যাজ অ্যান ইন্টারনাল মোনোলগ, ভুলবশত ড্রামাটিক মোনোলগ কথাটা ব্যবহার করেছিল, এটা বিতর্কিত, তবে আমি বলবো পরিষ্কার ভুল। এটা ইন্টারনাল মোনোলগ, ড্রামাটিক মোনোলগ নয়, কারণ এখানে কোনো সামনে অন্য কোনো ক্যারেক্টার প্রেজেন্ট নেই। এটা ড্রামাটিক মোনোলগ নয়। যদি ইউনিভার্সিটি কী করে এই ভুলটা করলো আমি জানি না। এমএইচ এব্রামসের বইতে ড্রামাটিক মোনোলগ, ইন্টারনাল মোনোলগ এই এক্সাম্পলগুলো দেওয়ার ক্ষেত্রেও এই কবিতার উল্লেখ করে বলা আছে এটা ইন্টারনাল মোনোলগ। এনিওয়ে, যাই হোক, এ ধরনের ভুল হয়, এটা কিন্তু ড্রামাটিক মোনোলগ নয়, ইন্টারনাল মোনোলগ। তো অ্যাজ অ্যান ইন্টারনাল মোনোলগ এটা আসতে পারে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো এই যে মডার্ন হেল বলতে মডার্ন লোনলিনেস, মানুষটা একা, কমিউনিকেশন ফেলিয়ার, অ্যাপ্রোচ করতে পারছে না, অনেক ডাউট, অনেক কিছু, অনেক জাজমেন্ট চলে আসছে তার, এই যে তার মানসিক কন্ডিশনটা, দ্যাট ইজ মডার্ন হেল। আর এইটা যে হেল, এইটা সিগনিফাই করার জন্যে ইলিয়াড কী করেছেন, শুরুতে এপিগ্রাফটা রেখেছেন। সুতরাং একই প্রশ্ন দুবার ঘুরিয়ে আসতে পারে দুরকমভাবে, থিম অফ মডার্ন লোনলিনেস অ্যাজ মডার্ন হেল, আবার এটাকেই ঘুরিয়ে বললে সিগনিফিক্যান্স অফ দি এপিগ্রাফ। কেন উনি দান্তের ইনফার্নো থেকে হেলের ওই কথাটা আনলেন, এনে কেন কবিতা? কারণ উনি হেল ডিসক্রাইব করছেন যে হেল ইজ নট সামওয়্যার এলস বাট ইজ হিয়ার ইন দিস মডার্ন ওয়ার্ল্ড। গেল পরের প্রশ্ন, এটা মডার্ন পোয়েমের সঙ্গে রিলেটেড। মডার্ন পোয়েম হিসেবে যখন তুমি বলবে তার সঙ্গে এটা রিলেটেড, কারণ সেটা একটা পয়েন্ট, ইমেজারি। কিন্তু যখন এই প্রশ্নটা আসবে তখন তুমি মডার্ন হিসেবে আর অন্যান্য ফিচার্সে না গিয়ে শুধুই কবিতা জুড়ে যে ইমেজ সেটাকে ব্যাখ্যা করতে হবে তোমাকে। এটা ডাইরেক্ট ইমেজারি বলুক, অ্যাজ অ্যান ইমেজিস্ট পোয়েম বলুক, কিংবা আর একটু ঘাবড়ে দিয়ে এরকম যদি বলে যে ইলিয়াডস টেকনিক অফ অবজেক্টিভ কোরিলেটিভ, মানে ইমেজের পর ইমেজ দিয়ে একটা মালা গেঁথে কোনো ন্যারেটিভ বা ডেসক্রিপশনের মাধ্যমে না গিয়ে ইমেজের পর ইমেজ একটা পরপর কতগুলো অবজেক্টিভলি আমি ইমেজগুলোকে পরপর সাজাচ্ছি, এমনভাবে সাজাচ্ছি সেইটাই ফিলিংটা কনভে করছে যে প্রুফকের মাথায় কি চলছে। এইটা একটা টেকনিক যেটা ইলিয়াড প্রয়োগ করতেন, এবং ইলিয়াটের এই কবিতাটা তার একটা উজ্জ্বল নিদর্শন।
কবিতাটা ইমেজিস্ট, ইমেজে ভর্তি, এবং ইমেজের মাধ্যমেই কিন্তু আমাদের সামনে সমস্ত ফিলিংগুলোকে তুলে ধরছে, সেটা দেখানো। এবার এর বাইরে দুটো প্রশ্ন আমার মনে হয় যদি তোমার হাতে অল্টারনেটিভ থাকে এড়িয়ে যাওয়ার, তাহলে কিন্তু তুমি যদি প্রিপেয়ার করতে পারো তাহলে আগে মানসিকভাবে প্রিপারেশন রাখা উচিত। একটা হচ্ছে স্টাইল অ্যান্ড স্ট্রাকচার, এটা একটু কঠিন। আর একটা হচ্ছে আরও কঠিন এবং জঘন্য কঠিন, ইলিয়টস ইউজ অফ অ্যালিউশনস। আমার মনে হয় না এই শেষ প্রশ্নটা দেবে বলে, বাট টাফেস্ট কোয়েশ্চেন, এবং সেই জন্যে পরীক্ষার আগে যখন প্রিপেয়ার করছো মাথায় রাখা ভালো। আমার মনে হয় না দেবে বলে, এত কঠিন প্রশ্ন। তো পরিষ্কার কথা, তাহলে ইলিয়াড তোমরা এইগুলো করলে লং কোয়েশ্চেন, ইয়েটস করলে না। ইয়েটস পরিষ্কার, যেহেতু ছোট কবিতা, লাইনগুলো বুঝে মনে রেখে লেখাটা সহজ, তাই ইয়েটস তোমরা আরটিসিতে করবে, হয়ে গেল। এবার চলে এলে পরের মডিউলে, মডিউল 4। মডিউল 4-এ এখানে আমি অডেন এবং আওয়েনের কথা বলবো। আমি হিউজের কথা বলবো না, কারণ আমি হিউজ পড়াইনি এবার। আমার ধারণা অডেন এবং আওয়েন থেকে, যেহেতু তোমাদের দুটো প্রশ্ন আসবে, অডেন এবং আওয়েন থেকেই আসবে। হিউজ এলেও আসতে পারে, বাট সেক্ষেত্রে অন্য কেউ যদি বাদ যায়, তাহলেও তুমি যদি অডেন আর আওয়েন করো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে উত্তর করতে হবে একটা লং কোয়েশ্চেন। অডেনের কবিতাটা ঢের সোজা, সোজা মানে খুবই সোজা, এর থেকে সোজা আর কিছু নেই। তাতেও কি আসতে পারে, একটু ঘাবড়ে দিয়ে যদি প্রশ্ন করে তাহলে প্রশ্ন করবে অ্যাজ অ্যান এক্সপ্রেসিস। মানে কি, কবিতাটা ইটসেলফ একটা আর্ট, সেটা আর একটা আর্টকে অ্যাপ্রিসিয়েট করছে, রাইট? পেইন্টিংকে। এই যে আর্ট অ্যাপ্রিসিয়েটিং অ্যানাদার আর্ট, এটাই হচ্ছে এক্সপ্রেসিস। এবার জাস্ট শব্দটা দিয়ে একটুখানি ঘাবড়ে দেওয়া, আর কিছুই না, অ্যাজ অ্যান এক্সপ্রেসিস। আর সোজা জিনিস অ্যাজ অ্যান এক্সপ্রেসিস বললেও তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ওই একই উত্তর। আর আরেকটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়াতে ফোকাস করে হতে পারে, যে তোমাকে বললো হিউম্যান ইনডিফারেন্স টুয়ার্ডস হিউম্যান সাফারিং থ্রু আউট হিস্ট্রি। অডেন এইটাকে দেখিয়েছেন, এবং এইটাই কবিতার সেন্ট্রাল থিম, যে হিউম্যান ইনডিফারেন্স টুয়ার্ডস হিউম্যান সাফারিং। তো এইটাকে কিভাবে উনি দেখালেন, কিভাবে উনি বললেন, পেইন্টিংয়ের প্রতি উল্লেখ করে, ইত্যাদি ইত্যাদি, দ্যাটস অ্যাবাউট ইট। এই দুটো প্রশ্ন করলে অডেন রেডি। খুব একটা কঠিন কবিতা নয়, এমনকি এই দুটো প্রশ্নের উত্তরও খুব যে আলাদা তা নয়, একটা আরেকটার সঙ্গে ইন্টারকানেক্টেড। তো এরপরে আসছি উইলফ্রেড আওয়েন। এক্ষেত্রেও জিনিসটা সোজা, অডেনের মতো সোজা না হলেও সোজা। অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম প্রথম প্রশ্ন, এবং এটাই ঘুরিয়ে বললে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এরপর একটুখানি ঘাবড়ে দিয়ে, আর কিছুই না, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল। দেখো, টাইটেলটার মজা হচ্ছে টাইটেলটার মধ্যে দুটো বিপরীতধর্মী কথা আছে, একটা হচ্ছে স্প্রিং, একটা হচ্ছে অফেন্সিভ। স্প্রিং মানে পজিটিভ, একটা ওয়েদার, একটা এনভায়রনমেন্ট দ্যাট গিভস নিউ লাইফ, তাই তো, সবুজ পাতা গজায় নতুন, অর্থাৎ লাইভলি একটা নেচার। আর অফেন্সিভ হচ্ছে ঠিক তার উল্টো, আক্রমণ। সুতরাং স্প্রিং কী করে অফেন্সিভ হয়? কিন্তু ওটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা বলতে হবে, যে যুদ্ধটার, ওই ব্যাটেলটার একটা নাম ছিল। তারপরে বলতে হবে যে আওয়েন তার কবিতায় কিভাবে নেচারকে, এই যে আমরা একদিকে নেচার আর একদিকে আমাদের এই ডিস্ট্রাকটিভ এবিলিটিস এবং ডিস্ট্রাকটিভ পারফরম্যান্সেস, এই অফেন্সিভ। সুতরাং এই দুটোকে কিভাবে পাঞ্চ করে দেখিয়েছেন, আয়রনিটা। এবং এই আয়রনির কথাতেই এলো যে আওয়েনের ল্যাঙ্গুয়েজ কিন্তু সার্কাজম এবং আয়রনিতে ভর্তি। কাজেই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে এটা দিতে পারে যে ইটস আ হরিবল ডেসক্রিপশন অফ ওয়ার অ্যান্ড ক্রুয়েলটি ইন আ ল্যাঙ্গুয়েজ ফুল অফ সার্কাজম অ্যান্ড আয়রনি। আবার খুব সোজা করে বলতে পারে আওয়েন্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল। তো ঘুরিয়ে ফিরিয়ে এই সবকটাই কিন্তু এই অ্যান্টি ওয়ার, কীভাবে অ্যান্টি ওয়ার হচ্ছে জিনিসটা, এটাই কিন্তু মূল প্রশ্ন, এবং এটার কয়েকটা ভ্যারিয়েশন আমি বললাম। সুতরাং এটাও সোজা কবিতা। দুটো কবিতা করলে হয়ে যাচ্ছে, তাই আমি টেড হিউজ বাদ দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা নভেলে চলে আসছি, জোসেফ কনরাড, হার্ট অফ ডার্কনেস।
এটার প্রথম যেটা সেটা হলো হার্ট অফ ডার্কনেসের সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল বলাও যা, অ্যাজ অ্যান অ্যান্টি কলোনিয়ালিস্ট নভেল বলাও তাই। সুতরাং দুটো প্রশ্ন, উত্তর একই, এটা প্রথম, এটার চান্স সবচেয়ে বেশি। এবং আমার মনে হয় এটা যদি না আসে তাহলে একটা না একটা ক্যারেক্টার চলে আসবে। মার্লো, কার্টস, এই ক্যারেক্টার দুটো ভালো করে পড়বে, মেজর ক্যারেক্টার। এরপর যেটা সেটা হচ্ছে ন্যারেটিভ টেকনিক। এই প্রশ্নটা আসে, হ্যাঁ, কনরাডস ইউজ অফ ফ্রেম ন্যারেটিভ টেকনিক। তো ফ্রেম ন্যারেটিভ বলে আসুক বা ন্যারেটিভ টেকনিক বলে আসুক একই জিনিস, এটা আসেই। আর একটা রেসিজম ইন হার্ট অফ ডার্কনেস, এইটা রেসিজম বলেও আসতে পারে, আবার উল্টো করে বলতে পারে যে কনরাডস পোর্ট্রেয়াল অফ দি আফ্রিকান পিপল। উত্তর একটু আলাদা হবে। যদি বলি কনরাডস পোর্ট্রেয়াল অফ আফ্রিকান পিপল, তাহলে সেটা একটা অংশে সীমাবদ্ধ, যে কনরাড কিভাবে আফ্রিকান তথাকথিত স্যাভেজদেরকে দেখাচ্ছেন এবং তার লিমিটেশনটা কিভাবে বেরিয়ে আসছে সেই দেখানোর মধ্যে। আর যদি রেসিজম ইন হার্ট অফ ডার্কনেস হয় তাহলে দুটো দিক আসবে। একটা হচ্ছে কনরাড যে রেসিজমটা দেখিয়েছেন, হোয়াইটরা ব্ল্যাকদের ওপর যে অত্যাচার করছে, দ্যাট ইজ রেসিজম। আর এই রেসিজমটা দেখানোর মধ্যে তার নিজের যে ওই একটা এরা স্যাভেজ, এদের কোনো কালচার নেই, এরা বন্য, এরা ওয়াইল্ড, এরা বর্বর, এই যে রেসিজমটা ফুটে উঠছে সেইটা, ফলে দুটো জিনিস আসছে। তো রেসিজম নিয়ে প্রশ্ন তাহলে চারটে ভাগে আমরা ভাঙতে পারি। একটা হচ্ছে অ্যান্টি কলোনিয়ালিজম, একটা হলো ক্যারেক্টারগুলো, মেজর ক্যারেক্টারগুলো, মার্লো, কার্টস বিশেষ করে, একটা হলো ন্যারেটিভ টেকনিক, আরেকটা হলো রেসিজম, এবং তার মধ্যে বিশেষ করে কনরাডের যে সমালোচনা গেল। যদিও আমার মনে হয় কনরাডের সমালোচনা নিয়ে প্রশ্ন আসতে পারে না তা নয়, আসতে পারে, এটা আসে, কিন্তু ওই ধরনের কঠিন প্রশ্নের সাথে একটা সহজ প্রশ্ন, অর্থাৎ হয় অ্যান্টি কলোনিয়ালিস্ট নয় ক্যারেক্টার দেবে। এটা আমার ধারণা। তো গেল, এরপরে আমরা চলে আসছি এর পরের পেপার যেটা, সেটা হলো আমেরিকান লিটারেচার। আমেরিকান লিটারেচারে তোমাদের প্রথমে আছে 4 জন অথর, ব্র্যাডস্ট্রিট, হুইটম্যান, হিউজ এবং অ্যালেক্সি শার্মান। এর মধ্যে কেন জানি না আমি দেখেছি হুইটম্যান এর বাদ পড়ার চান্সটা একটু বেশি যায়। মানে যেহেতু ওরা 3 জন থেকে প্রশ্ন করবে, আরটিসিতেও 3 জন আসবে, মডিউল 3তে মানে যখন লং প্রশ্ন তাতেও 3 জন আসবে, অর্থাৎ লং কোয়েশ্চেনেও কোনো একজন অথর বাদ যাবে, আরটিসিতেও কোনো একজন অথর বাদ যাবে। মাইন্ড ইট, যাকে ওরা লংয়ে বাদ দেবে আরটিসিতে কিন্তু তাকে বাদ দেবে না। আবার দুটো ক্ষেত্রেই তোমাকে একটা করে প্রশ্ন করতে হবে, তার মানে তুমি রিস্ক নিয়ে একটাই করতে পারবে না প্রিপেয়ার করার সময়, কারণ যাকে তুমি করলে সেই হয়তো বাদ পড়লো এই সেকশনে। সুতরাং লংয়েও তোমার 2 জন কবি একদম ভালো করে প্রিপেয়ার করতে হবে, আরটিসিতেও 2 জন কবি ভালো করে প্রিপেয়ার করতে হবে। এবার আমার সাজেশন কি? আমার সাজেশন হচ্ছে তুমি হিউজ আর অ্যালেক্সি শার্মান এদেরকে প্রিপেয়ার করো আরটিসির জন্যে, আর ব্র্যাডস্ট্রিট এবং হুইটম্যান প্রিপেয়ার করো লং কোয়েশ্চেনের জন্য। অবশ্য হুইটম্যান চাইলে তুমি আরটিসির জন্য প্রিপেয়ার করতেও পারো, সেটা সোজা, কিন্তু অ্যালেক্সি শার্মানের ক্রো টেস্টামেন্ট, এটার উত্তর লিখতে গেলে দুটো প্রবলেম হয়। এক, অনেক কিছু মানুষ ব্যাখ্যা দেওয়ার সময় অনেক পয়েন্ট ভুলে যায়, মিস করে যায়, কারণ ওতে অনেক কিছু আছে। 2, যার সব মনে থাকে সে লিখতে গিয়ে সাইজটা কন্ট্রোল করতে পারে না। এই জন্যে অ্যালেক্সি শার্মান করা মানে ক্রো টেস্টামেন্টের ওপর ভরসা করা, কারণ ইভলিউশনই আসবে এমন তো কথা নেই, ক্রো টেস্টামেন্ট আসতে পারে এবং আমাকে সেটা প্রিপেয়ার্ড থাকতে হবে। এবং আমি যদি সেখানে লং কোয়েশ্চেনে অ্যালেক্সি শার্মান করি, ক্রো টেস্টামেন্ট করি, ওই উত্তরটা কিন্তু চান্সেস আর হয় আমি পরীক্ষার হলে একটা স্ট্যান্সার ব্যাখ্যা দিতে ভুলে যাব, একটা অ্যালিউশন, একটা ইমেজারি, একটা সিম্বলিজম আমার মাথা থেকে বেরিয়ে যাবে, আর না হলে আমি সবই মনে রেখে লিখবো, কিন্তু ওই উত্তরটা লিখতে গিয়ে এত বড় হয়ে যাবে যে অন্য উত্তর সাফার করে যেতে পারে। এই জন্যে আমি সাজেস্ট করব
ল্যাংস্টন হিউজ এবং অ্যালেক্সি শার্মান আরটিসির জন্য ভালো, আর ব্র্যাডস্ট্রিট এবং হুইটম্যান লং কোয়েশ্চেনের জন্য ভালো। কেন? ব্র্যাডস্ট্রিট এবং হুইটম্যানের ক্ষেত্রে থিমগুলো অনেক কম হয়ে যায় এবং বোঝানোটা অনেক সোজা হয়ে যায়। যেমন ব্র্যাডস্ট্রিটের আমি লং কোয়েশ্চেন 4 জনের ক্ষেত্রেই দিচ্ছি, তোমরা এবার তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে। তো ব্র্যাডস্ট্রিটের ক্ষেত্রে, প্রলগের ক্ষেত্রে প্রথমত ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, দ্বিতীয়ত টাইটেল একই জিনিস, ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস, কারণ প্রলগ কথার মানে হলো প্রাককথন। তা কোনো কিছু সম্পর্কে বলার আগে যখন ইন্ট্রোডাকশন দেওয়া হয়, দ্যাট ইজ প্রলগ। তা এখানে একজন ফিমেল রাইটার নিজেকে অ্যাজ আ রাইটার, তার ইচ্ছে, তার এবিলিটি, তার অ্যাসপিরেশন এবং তার রাইট যে তিনিও লিখতে পারেন, তাকে কেউ এরকমভাবে দমিয়ে রাখতে পারে না বা বলতে পারে না, হ্যাটা করতে পারে না। তো তিনি ইন্ট্রোডিউস করছেন নিজেকে অ্যাজ আ রাইটার। কাজেই একই জিনিস যদি আমি বলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তাহলে কিভাবে ইন্ট্রোডিউস করলেন? যদি আমি বলি সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, তাহলেও অ্যাজ আ ফিমেল রাইটার তিনি নিজেকে ইন্ট্রোডিউস করছেন যে উই অলসো ক্যান রাইট। রাইটিং জিনিসটা শুধু পুরুষের একার সম্পত্তি নয়। এবং এটাকেই যদি আমি বলি, আরে একটু 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 যদি ঘুরিয়ে বলি, যে ব্র্যাডস্ট্রিট ইন্ট্রোডিউসেস হারসেলফ অ্যাজ আ ফিমেল রাইটার ইন আ মেল ডমিনেটেড ওয়ার্ল্ড। একই সাবজেক্ট ম্যাটার, একই জিনিস, কবিতাটার সাবজেক্ট ম্যাটার নিয়ে বলা। আর একটা হতে পারে ব্র্যাডস্ট্রিট অ্যাজ আ ফেমিনিস্ট ভয়েস ইভেন বিফোর ফেমিনিজম ইমার্জড অ্যাজ আ মুভমেন্ট। দেখো, ব্র্যাডস্ট্রিট যখন লিখছেন তখন ফেমিনিজম কথাটা আসেনি, মুভমেন্ট আসেনি, কিচ্ছু আসেনি। কিন্তু আজকে যখন আমরা ব্র্যাডস্ট্রিট পড়ছি, এটা তো একটা পায়োনিয়ারিং ভয়েস ফর ফেমিনিজম। সুতরাং তার বক্তব্যের মধ্যে আমরা কিভাবে ফেমিনিজম পাচ্ছি, যদিও তিনি তার সময় ফেমিনিজম শব্দটা দেখেননি, কিন্তু তার বক্তব্যটা ফেমিনিজমের সঙ্গে একাত্মভাবে জড়িত। এবং সেইটা এই সব কটা প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি একই প্রশ্ন, খেয়াল করে দেখো। সুতরাং একটা মাস্টার উত্তর যদি তুমি প্রিপেয়ার করো, এই সব কটা মাথায় রেখে হয়ে যাবে। এই জন্য আমি বলছি ব্র্যাডস্ট্রিট করতে লং কোয়েশ্চেনে। এর বাইরে একটা প্রশ্ন পসিবল, কিন্তু আমার মনে হয় না দেবে বলে। সেটা হচ্ছে, মাথায় রাখো যে ব্র্যাডস্ট্রিট তার কবিতা বলতে গিয়ে কিন্তু গ্রিকদের প্রতি মাঝে মাঝেই অ্যালিউড করেছেন। গ্রিক কালচার, গ্রিক ওরেটর, গ্রিকদের প্রতি, গ্রিক মিউজ, হ্যাঁ, উনি কিন্তু অ্যালিউড করেছেন। এইটা হতে পারে, তবে এটা নিয়ে আমার মনে হয় না এটা দেবে। এই কারণে যে এটা নিয়ে 15 নম্বর টানা শুধু গ্রিকদের প্রতি অ্যালিউড করাটাকে নিয়ে লেখাটার থেকে যে প্রশ্নগুলো আমি বললাম সেগুলো নিয়ে অনেক বেশি লেখা যায়। সুতরাং এরপরে আমরা আসছি ওয়াল্ট হুইটম্যান। হুইটম্যানের প্যাসেজ টু ইন্ডিয়া তোমাদের আছে, এটা খুব লম্বা কবিতা, তোমাদের আছে মাত্র 68 লাইন। যদি হুইটম্যান এই 68 লাইনের ভিত্তিতে লং প্রশ্ন, লং আনসার যদি করো, কিচ্ছু জটিল না। আমি মাত্র 2 রকম জিনিস দেব। একটা হচ্ছে সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল, ঘুরিয়ে বললে সেন্ট্রাল থিম, এবং আরও ঘুরিয়ে বললে আ স্পিরিচুয়াল জার্নি ফর হিউম্যানিটি। একই জিনিস। এই যে প্যাসেজ টু ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া হচ্ছে সিম্বল ফর স্পিরিচুয়ালিটি, আর এই প্যাসেজ মানে যাওয়া, এইটা যাত্রা, হিউম্যানিটির যাত্রা টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি, এবং সেইটাকে নিয়ে উনি লিখছেন। এখানে স্পিরিচুয়ালিটির সঙ্গে হিউম্যানিজমও জড়িত। হ্যাঁ, তো এইটাই সেন্ট্রাল থিম এই কবিতাটার। এবার এইটা করতে গিয়ে, অর্থাৎ এই যে প্যাসেজ, যাত্রাটা, ইন্ডিয়ায় যাওয়াটা সহজ হয়ে যাচ্ছে, এইটা উনি দেখাচ্ছেন। এবং তার মাধ্যমে আমরা অনেকেই হুইটম্যান পড়েনি, আমি জানি, ওই জন্য আমি একটুখানি এটা বলে দিচ্ছি যে ইন্ডিয়ায় যাওয়ার রাস্তা আরও সহজতর হচ্ছে। এইটা হচ্ছে বিষয়বস্তু, অ্যাপারেন্টলি, লিটারালি ওনার কবিতার বিষয়বস্তু, যে এই সহজ হচ্ছে কেন? সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের কারণে। অর্থাৎ কোথায় সুয়েজ ক্যানাল হচ্ছে,
কোথায় কমিউনিকেশন আরও জোরালো হচ্ছে, নতুন নতুন কমিউনিকেশন মেথডস আসছে, কোথায় আমরা অ্যাটলান্টিকের ওপর দিয়ে এদিক দিয়ে আসতে পারি, কোথায় আমরা প্রশান্ত মহাসাগরের ওদিক দিয়ে আসতে পারি, নতুন নতুন রুটস। সুতরাং ইন্ডিয়া যেটা আমেরিকার ঠিক মানে গ্লোবের হিসেবে দেখলে ঠিক অপোজিটে, সেখানে যাওয়ার প্যাসেজ অর্থাৎ যাত্রাপথটা আরও নতুন নতুন যাত্রাপথ হচ্ছে। এইটা উনি দেখাচ্ছেন। ইন্ডিয়াকে যদি আমি ল্যান্ড অফ স্পিরিচুয়ালিটি হিসেবে ধরি, ল্যান্ড অফ ডাইভার্সিটি, ল্যান্ড অফ স্পিরিচুয়ালিটি, এবং একদম গ্লোবের ঠিক অপোজিট সাইডে থাকা যে জায়গা, সেটাকে রিচ করা মানুষের পক্ষে সহজ হচ্ছে, এটাকে উনি বলতে চাইছেন যে হিউম্যানিটি আরও পরস্পরের কাছে আসছে। এর মাধ্যমটা কি? সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। আর এই পরস্পরের কাছে আসাটা হচ্ছে তার স্পিরিচুয়াল জার্নি। এই হলো কবিতাটার বিষয়। কাজে দুরকম প্রশ্ন হতে পারে, এক টাইটেল বলো, সেন্ট্রাল থিম বলো, স্পিরিচুয়াল জার্নি বলো, ওই একটা। আর দ্বিতীয় প্যাসেজ টু ইন্ডিয়াতে উনি Whitman's Passage to India praises scientific triumphs as a triumph of humanity. কীভাবে উনি দেখালেন, কি কি সায়েন্টিফিক ট্রায়াম্ফের কথা, সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের কথা উনি মেনশন করলেন ওই 68 লাইনের মধ্যে, এবং সেগুলো দিয়ে উনি কি বোঝাতে চাইলেন যে কেন হিউম্যানিটির জন্য এই সায়েন্টিফিক অ্যাচিভমেন্টগুলো গুরুত্বপূর্ণ। তো এই এই কটা এই দুরকম প্রশ্ন আর কি। হিউজ, ল্যাংস্টন হিউজ খুব সহজ। দুঃখের বিষয় খুব সহজ যেহেতু, ওই জন্যই আমি আরটিসিতে রাখতে বলছি। হ্যাঁ, কারণ আরটিসিতে কঠিন জিনিস নিলে সত্যি বলতে আরটিসি লেখার যে নিয়ম, যে লাইনগুলো দেবে আমাকে সেই লাইনগুলোই বোঝাতে হয়, গোটা কবিতার গপ্প লিখে এলে হয় না। তো সেটার জন্যে টেক্সটকে খুব ভালো করে জানা দরকার, এবং সেই জন্যে আমি চাইছি না যে আরটিসিতে তোমরা বড় বড় এবং জটিল জটিল টেক্সটগুলো নাও। তুলনামূলক আরটিসিতে সেই টেক্সটটাই নাও যেটা তুমি লাইন বাই লাইন বোঝার এবং বোঝানোর ক্ষমতা রাখো। ল্যাংস্টন হিউজ আমি বলেছি আরটিসির জন্য করতে, তবু আমি বড় প্রশ্ন দিচ্ছি, রিভার অ্যাজ আ সিম্বল অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচারাল হিস্ট্রি। এটাই ঘুরিয়ে বলা যায়, হিউজ রিমাইন্ডস ব্ল্যাক পিপল অফ দেয়ার ওন হিস্ট্রি that they were uprooted from. ব্ল্যাকদেরকে কি করা হয়েছিল? আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে স্লেভ করা হয়েছে। স্লেভের যখন সন্তান হচ্ছে তার থেকে ছিনিয়ে নিচ্ছে, নিয়ে আবার বেচে দিচ্ছে স্লেভ মার্কেটে। এবার তারা তো জানে না যে তারা কোথা থেকে এলো, তাদের তো ঠাকুরদা ঠাকুমা ওই সম্পর্ক, ওই গল্প শোনা, ওই কালচারের হিস্ট্রি তারা জানে না। আর তাদেরকে এটা বলা হচ্ছে যে তুমি স্যাভেজ, তুমি ব্ল্যাক, তুমি ওয়াইল্ড, তোমার কোনো, তুমি বর্বর, তোমার কোনো ইতিহাস নেই, তোমার কোনো কালচার নেই, তোমার কোনো রুট নেই। অ্যাকচুয়ালি হিউজের কবিতাটার উদ্দেশ্য হচ্ছে এটা মনে করিয়ে দেওয়া যে ব্ল্যাকদের কোনো সিভিলাইজেশন নেই, তা কিন্তু নয়। এবং সেই জন্যে উনি রিভার সিম্বলটাকে ইউজ করছেন। কেন? কারণ সিভিলাইজেশনের শর্ত কি? সিভিলাইজেশন শুরুই হয়েছে কৃষিকাজ দিয়ে, আর কৃষিকাজের শর্ত কি? যেখানে নদী ছিল, কাজেই নদীর পাড়ে সভ্যতা গড়ে ওঠে। এই যে বেসিক ইতিহাসটা, সেইখানে উনি বারবার নদীর নাম নিয়ে বলছেন, আমি এই নদীটার কথা জানি, আমি ওই নদীটার কথা জানি। ওই নদীগুলো নদী নয়, ওই নদীগুলো নদীর পাড়ে গড়ে ওঠা সভ্যতাকে সিম্বলাইজ করে, ঠিক আছে? এবং সেই সভ্যতা মানে তার একটা ইতিহাস আছে, সেইটাকে উনি মনে করাচ্ছেন। এক তো হোয়াইটদেরকেও মনে করাচ্ছেন যে তুমি আমায় বলতে পারো না আমার কোনো সভ্যতা ছিল না, মেসোপটেমিয়া সভ্যতা বা ইজিপশিয়ান সভ্যতা বা কঙ্গো নদীর তীরের সভ্যতা, এগুলো যে ছিল আমি জানি, আমি ইতিহাস পড়েছি। আর দুই ব্ল্যাকদের মনে করাচ্ছেন যে এই জায়গাগুলোয় তোমার রুট ছিল, তোমাকে যদি কেউ বলে তোমার কোনো ইতিহাস নেই, এটা হতে পারে না। কাজেই রিভার এজ আ সিম্বল অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচারাল হিস্ট্রি। এবং একই প্রশ্ন ঘুরিয়ে, হিউজ রিমাইন্ডস দ্য ব্ল্যাক পিপল অফ দেয়ার ওন হিস্ট্রি দ্যাট দে ওয়ার আপরুটেড ফ্রম। এবার এটা শুধুমাত্র সাবজেক্ট ম্যাটারের ওপর ফোকাস করছে, আর একটু রাইটিং স্টাইল ইত্যাদি অ্যাড করলে এই উত্তরটাই দাঁড়াবে যেখানে, সেটা হলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এই দুটো প্রশ্ন, থিম আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এরপর যদি আমরা অ্যালেক্সি শার্মান এর কবিতা, দুটো কবিতা আছে, সেটাতে যদি চলে আসি, তাহলে দুটো কবিতার জন্যেই এক্সপ্লয়টেশন অফ নেটিভ পিপল অ্যাজ দি সেন্ট্রাল থিম। মানে ইভলিউশনের জন্য একবার একটা উত্তর হবে, ক্রো টেস্টামেন্টের জন্য আরেকটা উত্তর হবে, কিন্তু প্রশ্ন সেম, exploitation of Native American people.
আবার দুটো কবিতার জন্যেই সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল। কেন এভলিউশনের নাম এভলিউশন হলো, কেন প্রোটেস্টামেন্ট, ওটা আবার প্রোটেস্টামেন্ট শব্দটার সঙ্গে সিম্বলিজম যুক্ত গেল। এবং সিম্বলিজমের কথা যখন এলোই, তাহলে প্রোটেস্টামেন্ট থেকে একটা আলাদা প্রশ্ন, সিম্বলিজম অ্যান্ড অ্যালিগারি ইন প্রোটেস্টামেন্ট। এবং প্রোটেস্টামেন্ট থেকে আরেকটা, বিবলিক্যাল অ্যালিউশনস ইন প্রোটেস্টামেন্ট। ঠিক আছে, গেল। স্টিল আমি সাজেস্ট করব যে শারমান আলেক্সি এবং ল্যাংস্টন হিউজ থেকে আরটিসি করতে, তাতে কাজটা অনেক সোজা হয়ে যাবে। এবং হুইটম্যানটা যদি তুমি একবার পড়ে নাও, তোমরা যদি একবার পড়ে নাও, ওভারঅল সেন্ট্রাল থিমটা কি, সোজা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্রোটেস্টামেন্টের থেকে ঢের সোজা। হ্যাঁ, তো এর পরের মডিউল 4, টনি মরিসন, বিলাভেড। এটা তো যারা টেক্সট পড়েছো তারা জানো কি জিনিস, আর যারা টেক্সট পড়োনি বা পড়তে গিয়ে হাল ছেড়ে দিয়েছো তারা জানবে কি জিনিস উত্তর লেখার সময়। সুতরাং আরেকটা কথা, টনি মরিসনের উত্তর লেখার সময় গপ্প লিখবে না। হার্ট অফ ডার্কনেসে যেমন গপ্প লেখা যায়, এই হলো, তারপর এই হলো, তারপর এই হলো, তারপরে এই বললো, ওই করলো। টনি মরিসনের নভেলটা কিন্তু গপ্প লেখার নভেল নয়। হ্যাঁ, টনি মরিসনের নভেলটা, এটার প্রশ্ন খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব ওরকম গোদা, মানে প্রশ্ন হিসেবে গোদা, কিন্তু উত্তর কিন্তু গোদা হয় না। যেমন যদি তোমাকে ক্যারেক্টার জিজ্ঞেস করে, ক্যারেক্টার হিসেবে এখানে 5টা ক্যারেক্টার ইম্পর্ট্যান্ট। প্রথমত সিথি, অবশ্যই, পল ডি, বিলাভেড, ডেনভার, এবং এর সাথে আমি বলবো বেবি সাগসও ইম্পর্ট্যান্ট। তো এই 5টা চরিত্র। এবার তুমি যদি মনে করো যে এখানে সিথির চরিত্র বা বিলাভেডের চরিত্র মানে তো সোজা প্রশ্ন, নভেলটাই অত সোজা নয় যে চরিত্রের উত্তরটা খুব সোজা হবে। এর মধ্যে অনেক কি বলবো টুইস্ট আছে, অনেক একটা ক্যারেক্টারের মধ্যে অনেক কমপ্লেক্সিটি। হ্যাঁ, সুতরাং এখানে কিন্তু গপ্প লেখার নভেল এটা নয়। যারা টেক্সট পড়োনি তাদের টেক্সট পড়া উচিত, এবং লিখে নোট ডাউন করে যখন একটা চ্যাপ্টার থেকে একটা আইডিয়া মাথায় এলো একটা ক্যারেক্টার সম্পর্কে বা একটা ঘটনা সম্পর্কে, সেটাকে আন্ডারলাইন করা, হাইলাইট করা, এভাবে না খাটলে কিন্তু বিলাভেড হবে না। বিলাভেড কিন্তু একটা কি বলবো অতীব সরল, ওই পাস করার জন্য পড়লাম গোছের নভেল কিন্তু এটা নয়। এরপরে সেন্ট্রাল থিম, স্লেভারি অ্যান্ড দি এভারলাস্টিং ট্রমা অফ ইট। এটা বোধহয় সবচেয়ে সহজ প্রশ্ন, মানে লেখার উত্তরের হিসেবে বলছি। থিম অফ মাদারহুড, শুনতে সহজ, কিন্তু প্রশ্ন হিসেবে উত্তর লেখার ক্ষেত্রে খুব সহজ আমি বলবো না। এরপর হচ্ছে যে প্রশ্নটা আসার চান্স আছে, একটা সহজের সঙ্গে বলেছি একটা কঠিন, তো এটা হচ্ছে সেই কঠিন প্রশ্ন, এবং এটা বিলাভেডের ক্ষেত্রে আসে, মানে টু কমন, কিন্তু উত্তর লেখাটা খুব সহজ মোটেও নয়। সেটা হলো ন্যারেটিভ টেকনিক অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স, ঘুরিয়ে বললে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। কি টেকনিক প্রয়োগ করছেন, কি তার বৈশিষ্ট্য, কেন প্রয়োগ করছেন, প্রয়োগ করায় কি সুবিধা হলো, তার মেরিটস কি, প্রয়োগ না করলে কি হতো। হ্যাঁ, এইটা ভালো করে বুঝতে হবে এবং লিখতে হবে। এই প্রশ্নটা আসে। কঠিন সেকশনের মধ্যে আরও একটা ম্যাজিক রিয়ালিজম কি, কোথায় প্রয়োগ হলো, কীভাবে, সেটার উদাহরণ দিয়ে দেখানো, এবং কেন প্রয়োগ করা হলো ম্যাজিক রিয়ালিজম। মানে উনি কি ওখানে ভুডু দেখাচ্ছেন বা ভূত নেমে আসা দেখাচ্ছেন এটাকে বিশ্বাস করার জন্য, তা তো নয়। ম্যাজিক রিয়ালিজম প্রয়োগ করা হয় রিয়ালিটিকেই ভালো করে বোঝার জন্যে, কিভাবে সেটা হয়। ঠিক আছে, কঠিন প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যে বিলাভেড ভালো করে পড়েছে এবং যে একটু ভালো ভেবে সুন্দর করে উত্তর লিখতে পারে, আমার মনে হয় টিচাররা বাজে উত্তর দেখে এত তাদের মানে চোখে চালসে পড়ে গেছে, একটা ভালো উত্তর পেলে না তারা খুব আনন্দিত হয় যে না, ছেলেটি বা মেয়েটি ভেবেছে, বুঝেছে, চেষ্টা করেছে। তো এই নভেলটা সত্যি কথা বলতে তোমার সেই জায়গায় তোমার ট্যালেন্ট দেখানোর, যে তুমি কতটা লিটারেচার
গভীর মনোযোগ সহকারে পড়ো, ভাবো এবং সেই ভাবনাটাকে কত সুন্দর এক্সপ্রেস করতে পারো, এটা দেখানোর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই নভেলটা। সুতরাং এর পরের ম্যাজিক রিয়ালিজমের পরের যেটা, এটা তুলনামূলক একটু সোজা ম্যাজিক রিয়ালিজম আর ন্যারেটিভ টেকনিকের থেকে। সেটা হচ্ছে এই যে ট্রমা কথাটা এর আগে বললাম, ওইটার সঙ্গে রিলেটেড। মেমোরি অ্যান্ড দ্য পাস্ট প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য লাইফস অফ ইম্যানসিপেটেড স্লেভস। মানে স্লেভরা তো ইম্যানসিপেটেড হলো, ফ্রি হলো, কিন্তু মেমোরি তাদের লাইফকে স্টিল হন্ট করে যাচ্ছে, তাদের লাইফকে স্টিল কন্ট্রোল করে যাচ্ছে বিভিন্নভাবে। হাউ, নভেলে কিভাবে দেখানো হয়েছে সেটা। এর পরেরটা চান্স আমার মনে হয় একটু কম তোমাদের ক্ষেত্রে আসার, পসিবল একটা কোয়েশ্চেন, কিন্তু আমার মনে হয় চান্স খুব কম। সেটা হলো দি আইডিয়াজ অফ হোম অ্যান্ড কমিউনিটি অ্যান্ড দেয়ার রোল। দ্য সেন্স অফ হোম, কাকে হোম বলে, সেই হোমের জন্য কত কষ্ট, বেবি সাকসেস ছেলে তাকে কত কষ্ট করে একটা রিটায়ারমেন্ট পাইয়ে দিচ্ছে, সেটাও একটা হোমের আইডিয়া। আবার ওরা যে পালিয়ে একটা হোমে আসছে, পল্লি যে এতকাল পরে একটা হোম খুঁজে বেড়াচ্ছে, তার মনে কোথাও একটা শেকড় খুঁজে বেড়াচ্ছে। সে সারা জীবনে এত প্লান্টেশন, এত স্লেভারির এত জায়গায় সে স্লেভ হিসেবে কাটিয়েছে, এখন সে একটা জায়গা খুঁজছে যেখানে সে একটু থিতু হতে পারে, সেটাও একটা হোম। তো সেই কনসেপ্ট অফ হোম আর কমিউনিটির রোল, এই যে কমিউনিটি কাউকে এক ঘরে করে রাখে, এই যে কমিউনিটি ফ্র্যাগমেন্টেড, তাই জন্যে চারটে হোয়াইট লোক এসে ক্যাপচার করতে চলে আসতে পারে ওখানে। কমিউনিটি যদি এক হতো তাহলে পারতো না। আবার সেই কমিউনিটি আবার নভেলের শেষে এক হচ্ছে যখন ডেনভার গিয়ে হেল্প চাইছে ওর মায়ের জন্যে। সুতরাং কমিউনিটি কী রোল প্লে করে এবং কিভাবে তার ইম্প্যাক্ট কী একটা ইন্ডিভিজুয়ালের লাইফে, কমিউনিটির সিগনিফিক্যান্স কী, তো এটার ওপরই প্রশ্নটা। এর পরের যে প্রশ্নটা, এটা আমি শেষে বলছি কারণ এটা টাফ কোয়েশ্চেন। এটাও পসিবল। আমার কেন জানি মনে হয় যে এবছরে কি এটা দেবে, এতগুলো আগের প্রশ্ন যেগুলো বললাম এগুলো থাকতে। সিম্বলিজম একটা ভ্যালিড কোয়েশ্চেন, আসা উচিত। তবে এতগুলো প্রশ্ন যেগুলো আগে বললাম সেগুলোর পর এবছরের জন্য আমার কেন জানি না মনে হয় সিম্বলিজমের চান্সটা বোধহয় একটু কম। বাট মাথায় রাখো, দ্যাটস অ্যাবাউট ইট। এই কটা করলে বিলাভেড তোমার রেডি। আচ্ছা, এরপর চলে আসছি পরের মডিউলে, মডিউল 5। আমি 3 জন সম্পর্কেই প্রশ্ন দিচ্ছি, উইলিয়াম ফোকনার, ন্যাথানিয়েল হথর্ন এবং এডগার অ্যালান পো। যদিও আমার পার্সোনাল বায়াস হচ্ছে, আমি যদি সুযোগ পাই উইলিয়াম ফোকনার নিয়ে লিখতে, আমি উইলিয়াম ফোকনার নিয়েই লিখব। রাইটারের জন্য বলছি না, 3টে গল্পের বিচারে বলছি। ড্রাই সেপ্টেম্বর একটা দুর্দান্ত গল্প, লেখার মানে লিখতে চাইলে হাত খুলে লেখার এবং টিচারকে, এক্সামিনারকে এটা দেখানোর যে আমি পড়েছি, আমি ভেবেছি, এটা দেখানোর মতো স্কোপ এটাতে সবচেয়ে বেশি। উইলিয়াম ফোকনার, ড্রাই সেপ্টেম্বর। প্রথম যেটা সেটা হলো সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল। ঘুরিয়ে বললে ওই একই উত্তর। প্রশ্ন এরকম হতে পারে যে ন্যাচারাল ইমেজারি অ্যাজ আ সিম্বলিক রেফারেন্স টু দ্য ইনসেনসিটিভলি রাফ লাইফ। এই যে ড্রাই সেপ্টেম্বর, ইনসেনসিটিভ সেপ্টেম্বর, ওটা অ্যাকচুয়ালি সিগনিফাই করছে যে মানুষগুলো একে অপরের প্রতি কত ইনসেনসিটিভ, কত স্বার্থপর, নিজের সেফটি, নিজের ভালো থাকার দিকটা দেখছে এবং অন্যের প্রতি রাফ হচ্ছে, রুড হচ্ছে কিংবা কেয়ারলেস হচ্ছে। এইটা ঠিক যে ন্যাচারাল ইমেজ দিয়ে পাশে পাশে প্যারালেল একটা মানে ন্যাচারাল ইমেজের মধ্যে যে ইনডিফারেন্সটা দেখানো হয়েছে, ওই চাঁদের ইমেজ, ওই গরমের, ওই ধুলোর, ওই সমস্ত কিছুর ড্রাই সেপ্টেম্বরের, তো এটার ওপর টাইটেল জিজ্ঞেস করতে পারে। একই উত্তর যা হবে যদি ন্যাচারাল ইমেজারি অ্যাজ আ সিম্বলিক রেফারেন্স টু দি ইনসেনসিটিভলি রাফ লাইফ, একই উত্তর। আচ্ছা, আমি স্পেসিফিক্যালি বলবো যে দুটো ক্যারেক্টার নিয়ে একটু ভাবতে, যদি প্রশ্নে নাও আসে এই দুটো ক্যারেক্টার তুমি যদি খুব ভালো করে ভাবো,
তোমার অনেক ধরনের প্রশ্নে খুব হেল্প হবে। একটা হলো ম্যাকলেন্ডনের চরিত্র, এই যে অ্যাপারেন্টলি হিরোইক, অ্যাপারেন্টলি লিডিং, হ্যাঁ, সে রিভেঞ্জ নিতে এত মানে ইন্টারেস্টেড, সে একজন মহিলার সাথে কি হয়েছে তাদের সে জাস্টিস দিতে এত কি বলবো মানে এত আগ্রহী, সেই চরিত্রটাই আবার নভেলের শেষে এসে আসলে ওর ব্যাপারটা হচ্ছে ও সেই চরিত্র যে ডমিনেন্স পছন্দ করে। আমি একজন, একে মেরে ফেলবো, ওকে কেটে ফেলবো, এটা হচ্ছে ওর ধান্দা, এটা হচ্ছে ওর চরিত্র। এবার তার জন্য অজুহাত খোঁজে, যেখানে ওর মনে হচ্ছে যে না এখানে একটা বিচার দিতে হবে সেখানে ও দিচ্ছে, যেখানে মনে হচ্ছে ও ঘরে ও বস, ওর বউ হচ্ছে একটা সাবমিসিভ, সারাক্ষণ একটা স্লেভ যে সারাক্ষণ ওর কথা অনুযায়ী চলবে, না চললেই সে মার খাবে। তো ওই যে চরিত্রটা ম্যাকলেন্ডনের চরিত্রটা, আর মিনি কুপারের চরিত্রটা একটু কঠিন, এটা আমি এরকম চট করে দু লাইনে বলতে পারবো না, বোঝানোর সময় অনেক সময় লাগে। মিনি কুপারের চরিত্রটা বুঝতে গেলে পেট্রিয়ার্কি মহিলাদেরকে তৈরি করার সময় তার মধ্যে কিভাবে কি কি ভ্যালিউস তৈরি করে এবং কি তার এক্সপেকটেশন তৈরি হয় এবং কিভাবে তার ভ্যালিউ উপরে ওঠে বা নিচে নামে এবং তার এক্সপেকটেশনের সঙ্গে পারিপার্শ্বিক দুনিয়া কিভাবে একটা সময় বিচ্ছিন্ন হয়ে যায়, হঠাৎ করে একটা বয়সে তারপর তার হাতে কি পড়ে থাকে এবং সেই যে কি বলে এই সিচুয়েশনটাকে অ্যাট দ্য সেম টাইম এনজয় করছে, যে সকলে তার দিকে অ্যাটেনশান দিচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে গিল্টও আছে, সে জানে যে সে চাইলে রহস্য ভেদ করে দিতে পারে, সে চাইলে তার বান্ধবীদের বলতে পারে এক্স্যাক্ট কী ঘটেছিল বা ঘটেনি, কিন্তু সে বলছে না, কারণ সে জানে এই রহস্যটা আছে বলে ওরা খুব আমাকে অ্যাটেনশান দিচ্ছে, আমি যেই বলে দেবো কী ঘটেছে বা ঘটেনি সব ক্লিয়ার হয়ে যাবে, আমার অ্যাটেনশানটা চলে যাবে। তার কারণ তার লাইফের ডেফিনিশনই ইনফ্যাক্ট তার কাছে ওই অ্যাটেনশন পাওয়া না পাওয়া, কারণ ওইভাবেই সে তৈরি হয়েছে, কারণ পেট্রিয়ার্কি মহিলাকে জাজ করে তার রূপ দিয়ে এবং বেচারি সেটাই শিখেছে ছোটোবেলা থেকে যে আমাকে সবাই সবচেয়ে রূপসী বলে, সুতরাং আমি আমার সেই ভ্যালুটা আমি রাখবো, আমি সবচেয়ে মানে বেস্ট পাত্রকে বিয়ে করবো এটসেট্রা। সেই বেস্টের অপশান করতে করতে বেটার করতে করতে ওর বয়স বেড়ে গেছে এবং একটা সময় ও রিয়েলাইজ করেছে যে এটা একটা ডিপ্রিসিয়েটিং ভ্যালু, ডিপ্রিসিয়েটিং অ্যাসেট রূপ জিনিসটা, এবং হঠাৎ করে তার অপশানস কমতে শুরু করেছে, তখন আর সে লোনলি, এই তো ওর লাইফ। সুতরাং অনেক জটিল সাইকোলজি আছে। ও অ্যাট দ্য সেম টাইম ভিকটিম, অ্যাট দ্য সেম টাইম ওর ওই ভিকটিম হওয়ার ফলে যত না ও ভিকটিম তার থেকে আরও বড় ভিকটিম অন্য কেউ হয়ে গেছে জাস্ট সন্দেহের বসে, এবং তার জন্য ও খুব অ্যাটেনশান পাচ্ছে। ব্ল্যাকরা ওকে ভয় পেয়ে ফুটপাত বদল করছে, হোয়াইটরা ওকে জানো তো এই সেই মহিলা এরকম বলে অ্যাটেনশান দিচ্ছে, ফলে অ্যাট দ্য সেম টাইম ও ভিকটিম, আবার ও খানিকটা ওর মধ্যে খানিকটা দোষও আছে। মিনি কুপারের চরিত্র ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এবং এটা যদি বোঝা যায়, এবার খেয়াল করে দেখো ফকনারের যে লেখাটা, এটার মধ্যে 5টা টুকরো করা আছে এবং 5টা টুকরোই কিন্তু পয়েন্ট অফ ভিউ বারবার বদলাচ্ছে। কখনো ওই নাপিতের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা দেখছি 5জন কী করছে, কী তর্ক করছে, কী ডিসিশান নিচ্ছে, কখনো মিনি কুপারের দিকটা দেখছি, কখনো ম্যাকলেন্ডন যখন ফিরে আসছে ওই জিনিসটাকে আমরা যেন ঘরে একটা সিসিটিভি বসানো এবং কি হচ্ছে সেইটা আমরা একটা ওইভাবে দেখছি, তা পয়েন্ট অফ ভিউ বারবার বদলাচ্ছে। ফলে এখানে ফকনারের স্টাইল, স্ট্রাকচার, ন্যারেটিভ টেকনিক, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা একটা প্রশ্ন যে কিভাবে উনি ন্যারেটিভ টেকনিকের মাধ্যমে এবং ওনার স্ট্রাকচারের মাধ্যমে উনি একই স্টোরির কতগুলো আঙ্গিক উনি এনে দিলেন। এবার একটা সোজা জিনিস, কিন্তু আমি যদি একটু ঘুরিয়ে বলি, জাস্ট ঘাবড়ে দিয়ে একটা বড় লাইন দিয়ে এরকম বলি যে রেশিয়াল অ্যান্ড পেট্রিয়ার্কাল সাবজুগেশন অ্যাজ কমন প্র্যাকটিসেস দ্যাট সোসাইটি অ্যাজ আ হোল ইজ নট ইগার টু নোটিস। আবার বলছি, রেশিয়াল অ্যান্ড পেট্রিয়ার্কাল সাবজুগেশন অ্যাজ কমন প্র্যাকটিসেস দ্যাট সোসাইটি অ্যাজ আ হোল ইজ নট ইগার টু নোটিস। দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে রেশিয়াল ডমিন্যান্স, ঘৃণা এবং ডমিন্যান্স, আমি হোয়াইট ও ব্ল্যাক, আমি ডমিন্যান্ট পজিশনে থাকবো, ওকে সাবমিট করতে হবে, এই টেন্ডেন্সি। আর একটা পুরুষ নারী ডমিন্যান্স এবং ওই সাবমিশন, ওইটার খেলা। সুতরাং এই দুটো প্রবলেম এই টেক্সটে উঠে আসছে, অবশ্যই ইনসেন্সিটিভ মানে হিউম্যান ইনডিফারেন্স সমেত, যে একজন যে টপে আছে সে অন্যর ব্যাপারটা কেয়ারই করে না, এটা সমেত।
এই দুটো থিম এবং ফোকনার এটা দেখাচ্ছেন যে সোসাইটিতে এই দুটো জিনিসই চলছে অ্যাজ ইফ নাথিং, কারোর কিছু যায় আসে না, এটা নর্মালাইজড হয়ে গেছে। এটাই কিন্তু এই গল্পটার মূল বৈশিষ্ট্য। আমি জাস্ট সেন্ট্রাল থিমটা বললাম, একটু ঘুরিয়ে বললাম, তো এরকম ঘুরিয়ে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার দেখো ফোকনারে যত ইন্টারেস্টিং যা কিছু ছিল বাকি দুজনের ক্ষেত্রে নেই। এবং আমি সাজেস্ট করব, যেহেতু 3টে গল্প আছে, প্রশ্ন 2টো থেকে দেবে এবং একটা তোমায় করতে হবে, আবারও সেই একই ফর্মুলা, আমি সাজেস্ট করব যে 2জন রাইটারকে তো করতে হবে অ্যাটলিস্ট, কারণ তুমি যদি একটা করে যাও আর তার থেকে যদি প্রশ্ন না আসে, আমার মনে হয় না ফোকনার থেকে প্রশ্ন দেবে না, এটা আমার মনে হয় না, সেটা করলে পাগলামি হবে। কারণ হথার্ন আর পোয়ের স্টোরির থেকে একটা তাও বাদ দেওয়া যায়, ফোকনার বাদ দেওয়াটা, যাই হোক। এবার এর সঙ্গে তুমি ডিসাইড করো তুমি হথার্ন করবে না পো করবে, দুটো টেক্সটের দুরকম ব্যাপার। হথার্ন অনেক সোজা, পো তুলনামূলক মানে ডিটেকটিভ ফিকশন, লেখার অনেক কিছু আছে, কিন্তু টু সাম এক্সটেন্ট ওনার লেখার ধরনটা, উনি তো অ্যাকচুয়ালি এই জিনিসটা তখন সবে শুরুর দিকে, ডিটেকটিভ ফিকশন জিনিসটা উনি সবে তখন আনছেন, যে কিভাবে একটা আর্মচেয়ার ডিটেকটিভ চরিত্র তৈরি করা যায় আর কীভাবে প্রেজেন্ট করা যায়। আজকে দাঁড়িয়ে গল্পটা বেশ কিছুটা, মানে উইথ ডিউ রেসপেক্ট, কিছুটা বোরিং, কিছুটা মনে হয় যে টু লং দ্যান নেসেসারি এরকম লাগে। হ্যাঁ, তো এনিওয়ে হথার্নের ক্ষেত্রে অ্যাম্বিশাস গেস্ট, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল এবং সেন্ট্রাল আইডিয়া একই জিনিস, কারণ যাহা টাইটেল তাহাই সেন্ট্রাল আইডিয়া এক্ষেত্রে। এবং এরকম ঘুরিয়ে আমি বলতে পারি যে সেন্ট্রাল আইডিয়াটা কী। সেন্ট্রাল আইডিয়াটা যদি আমি এরকম বলি যে লাইফ ইজ হোয়াট হ্যাপেন্স টু ইউ ওয়েন ইউ আর বিজি ড্রিমিং অ্যাবাউট সামথিং এলস। এক্সপ্লেন। ওই টাইটেলও যা, সেন্ট্রাল আইডিয়া যা, এটা যা বললাম তাই, একই 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 উত্তর। এর বাইরে একটা বলতে পারি, এই যে ডিফারেন্ট ক্যারেক্টার, খেয়াল করে দেখো প্রত্যেকটা ডিফারেন্ট এজের, কেউ বয়সে একদম বাচ্চা, কেউ একটু বড় কিশোরী, কেউ একেবারে কেউ বাবা, আবার কেউ একেবারে ঠাকুমা এবং ওই ভদ্রলোকের ওয়াইফ। সুতরাং আলাদা আলাদা এজের আলাদা আলাদা মানুষের, এবং যে গেস্ট আসছে সে প্রত্যেকের লাইফ সম্পর্কে আলাদা পার্সপেক্টিভ রয়েছে, তারা লাইফকে ডিফারেন্টলি দেখে। ডিফারেন্ট ক্যারেক্টার্স অফ ডিফারেন্ট এজ লুক অ্যাট লাইফ ডিফারেন্টলি। এক্সপ্লেন। হতেই পারে। এরপর বলতে পারো যে হথার্নের স্টোরিতে ফেট আর ফ্রি উইল, দেখো এটা তো একটা সেই কী বলবো প্রাচীন সেন্ট্রাল থিম, তো ফেট ভার্সেস ফ্রি উইল। এখন হথার্নের স্টোরিতে কি এটা আমরা বলতে পারি যে ফ্রি উইল এটা হেরে গেল আর ফেট ট্রায়াম্ফ করলো, মানে ফেট ট্রায়াম্পস ওভার ফ্রি উইল, এটা কি আমরা বলতে পারি? যদি বলি যে হ্যাঁ ফেট জিতলো এবং ফ্রি উইল হেরে গেল, কারণ ওরা ইচ্ছাকৃতভাবে যে না এই যে ওপর থেকে ধস নামছে, আমরা এইখানে সেফ, এই জায়গায় আমরা সেফটির জন্য আমরা সেখানে শেল্টার নিচ্ছি, দেখা গেল যেখানে ওরা শেল্টার নিল সেইটা গুঁড়িয়ে গেছে, আর যে জায়গাটা ওরা ছেড়ে এলো, যে জায়গাটা ওরা আনসেফ মনে করেছিল সেইটা রয়ে গেছে। তাই যদি হয় তাহলে কি এখানে ফেট জিতে গেল ফ্রি উইল হেরে গেল? আর যদি তাই হয় তাহলে এর সিগনিফিক্যান্স কী, কীভাবে আমি এটাকে দেখছি, পজিটিভলি নেগেটিভলি কীভাবে? তো এটার উপর একটা প্রশ্ন হয়, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যেটা সেটা হলো এডগার অ্যালান পো পারলয়েন্ট লেটার। আমার মনে হয় প্রথম দুটো যদি তুমি করো তাহলে তৃতীয়টায় যাওয়ার দরকার পড়বে না। বাট যদি তোমার হথার্ন ভালো না লাগে বা তুমি ফোকনার সামলাতে না পারো, তোমার যদি এডগার অ্যালান পো ভালো লাগে, করতে পারো অ্যাজ আ ডিটেকটিভ ফিকশন, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, এই যে দুপঁর চরিত্র সি অগস্ট দুপঁ অ্যাজ অ্যান আর্মচেয়ার ডিটেকটিভ। তৃতীয় প্রশ্ন, কমেন্ট অন পোজ স্টাইল অফ প্রেজেন্টিং আ ডিটেকটিভ ফিকশন। উনি যে ওয়েতে উনি ডিটেকটিভ ফিকশনটাকে প্রেজেন্ট করছেন সেটা কতটা, কিভাবে তুমি ইভ্যালুয়েট করবে, কতটা কার্যকরী, তার পজিটিভ নেগেটিভ লিমিটেশনস, মেরিটস ডিমেরিটস কি আছে। যেমন ফর
এক্সাম্পল কি লিখতে হয় এটার উত্তরে, তার একটা এক্সাম্পল, একটা পয়েন্ট যদি আমি বলি, ডিটেকটিভ ফিকশনের মূল জায়গাটা হচ্ছে ও ডিটেক্ট করতে পারবে কিনা এবং কিভাবে করবে। পোয়ের গল্পে কিভাবে করবে তার ব্যাখ্যা দেওয়ার বেলায় পো খুব সুন্দর করে ব্যাখ্যাটা দিয়েছেন, বাট দ্য প্রবলেম ইজ গল্পের অর্ধেক হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেকটিভ ওই চিঠিটা উদ্ধার করেছে এবং দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রবলেম সলভড। এখন আমার অলরেডি মানে এন্ড অফ দ্য স্টোরি আমার কাছে জানা হয়ে গেছে যে হ্যাঁ চিঠি খুঁজে পাওয়া গেছে এবং চিঠি উদ্ধার হয়ে গেছে, এখন শুধু কেন এই ব্যাখ্যাটা বাকি। ফলে ইন্টারেস্ট অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ রিডার, ইন্টারেস্ট অর্ধেকটা ওইখানেই চলে যাচ্ছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, তারপর ধরো দুপথ থেকে আমরা ব্যাখ্যাটা পাচ্ছি যে কিভাবে পাওয়া গেল, কিন্তু অডিয়েন্স প্রথমে যখন সে পাচ্ছে পুরো ঘরের বর্ণনা তখন অলরেডি দুপোয়া ব্যাখ্যা দিচ্ছে এবং চিঠি পাওয়া হয়ে গেছে। ফলে অডিয়েন্সেরা নিজে যে আমি ভেবে বের করবো এই যদি ঘরের ম্যাপিং হয় তাহলে চিঠিটা কোথায় থাকতে পারে, ও যা দেখছে ডিটেকটিভ যা দেখছে আমিও তাই দেখছি, আমিও লজিক্যালি একটা ডিডিউস করার চেষ্টা করছি, আমি ইনভলভ ফিল করছি গল্পের মধ্যে, এই ফিলিংটা আসছে না, কারণ অলরেডি চিঠি তো পাওয়া হয়ে গেছে, দুপোয়া পেয়ে গেছে। দুপোয়া যখন বলছে আমি গিয়ে এই দেখলাম এবং এখান থেকে চিঠিটা বেরোলো, তখন অডিয়েন্স শুধুমাত্র তার জ্ঞান শুনছে, অডিয়েন্স যে আমি হলেও পারতাম কিনা এই খেলাটা খেলতে পারছে না, কারণ তার ওই সাসপেন্সটা চলে গেছে। ফলে এটা হচ্ছে পোয়ের গল্পের লিমিটেশন। আমি যদি দুটো লিমিটেশন বললাম, এরকম আরও পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে, এইগুলো নিয়ে বলতে হয় যে কীভাবে উনি প্রেজেন্ট করেছেন ডিটেকটিভ ফিকশনটাকে। এরপর এই দুপোঁর চরিত্রটা যখন ব্যাখ্যা দিতে শুরু করে, বাই দ্য ওয়ে আরেকটা পজিটিভ পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে, কারণ নেগেটিভ যেহেতু দুটো বললাম কীরকম আনফেয়ার শোনায় যদি পজিটিভ একটাও না বলি। পজিটিভ পয়েন্ট হচ্ছে ধরো দুপোঁ তার সঙ্গে আরেকটি চরিত্র রয়েছে যে আমার গল্পের ন্যারেটর, যে আমাকে গল্পটা প্রেজেন্ট করছে, লাইক শার্লক ওয়াটসন, এবং পরবর্তীকালে এই ফর্মুলা কিন্তু চলবে যেটা পো এনেছেন, যে ডিটেকটিভ হচ্ছে হাইলি ইন্টেলিজেন্ট পারসন, তার পাশে একটা গড়পড়তা ইন্টেলিজেন্ট পারসন থাকবে যে এটা তুমি কিভাবে করলে জিজ্ঞেস করবে আর ও ব্যাখ্যাটা দেবে। এই অ্যাভারেজ বুদ্ধির পার্সনটা হচ্ছে সেই পার্সন যার সঙ্গে রিডার রিলেট করতে পারে, কারণ ও যদি না থাকে রিডার ভাববে এ বড্ড বেশি ইন্টেলিজেন্ট, আমি কি বোকা, এরকম একটা ফিল করবে। কিন্তু যখনই ওই চরিত্রটা থাকবে তখন ওর কথা, ওর প্রশ্নের সঙ্গে রিডার রিলেট করতে পারবে যে হ্যাঁ আমারও এই খটকাটা ছিল, এবং ও থাকবে বলেই ওই ডিটেকটিভের মুখ থেকে আমরা ব্যাখ্যাটা, ইন্টেলিজেন্সের যে স্পার্কলটা সেটা পাবো, তাতে গল্পের মজাটা হবে। এই ফর্মুলাটা পো এনেছিলেন এবং সেটা কিন্তু একটা পজিটিভ জিনিস যেটা যুগের পর যুগ চলেছে। শার্লক, ওয়াটসন, ফেলুদার, তোপসে এবং জটায়ু, ওটাকে ভেঙে দেওয়া হয়েছে, হ্যাঁ ব্যোমকেশের অজিত, এরকমভাবে কিন্তু যুগে 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 একটি ইন্টেলিজেন্ট পার্সন এবং তার পাশে আর একজন যে হাঁ করে ওর কীর্তিকলাপ দেখে, এবং যেখানে রিডারের খটকা থাকবে সেটা তারও খটকা, সে জিজ্ঞেস করে এটা কেন, ওটা কি। ফলে এই ফর্মুলাটা খুব কার্যকরী ফর্মুলা যেটা পো এনেছিলেন, একটা পজিটিভ দিক। আচ্ছা, লাস্ট যে প্রশ্নটা বলছিলাম সেটা হচ্ছে দুপন্স ফিলসফি অ্যাজ আ ডিটেকটিভ অ্যাজ এক্সপ্লেইন টু দ্য ন্যারেটর। খেয়াল করে দেখবে ওই চিঠি উদ্ধারের পর ন্যারেটর কনস্ট্যান্টলি জিজ্ঞেস করতে থাকে যে কিভাবে করলে, কি করলে ইত্যাদি, এবং দুপোঁ তাতে অনেক জ্ঞান দেয়, ম্যাথমেটিক্স, ফিলসফি, পোয়েট্রি, হ্যান ত্যান, ইন্টেলিজেন্ট কে তার থেকে বেশি ইন্টেলিজেন্ট হলে কী হবে, অনেক উদাহরণ, মাঝে মাঝে কোটেশান, কোথায় ল্যাটিন কোথায় ইত্যাদি সমস্ত করে সে অনেক অনেক জ্ঞান দেয়। সেই জ্ঞানের মধ্যে তার ডিটেকটিভ হিসেবে তার দর্শনটা কী, সে কী ওয়েতে কাজ করে, সে লাইফ সম্পর্কে কী মনে করে, হিউম্যান সাইকোলজি সম্পর্কে কী, এর মধ্যে অনেক একপেশে ব্যাপার আছে। কিন্তু পো যেটা দেখিয়েছিলেন, তোমরা মার্ডার অফ রজার অ্যাক্রয়েড বা আগাথা ক্রিস্টির যদি ওই পোয়ারো সিরিজ যদি পড়ে থাকো কোনো গল্প, তাহলে তোমরা জানবে যে ইটস অফটেন কল্ড দ্য স্টাডি অফ হিউম্যান নেচার, ডিটেকটিভ হওয়াটা। তো হিউম্যান সাইকিকে স্টাডি করার, এই যে স্টাডি করতে হবে এই জিনিসটা কিন্তু দুপোঁ তাই নিয়ে কিছু জ্ঞান দিয়েছে, যে জ্ঞানের মধ্যে অনেক একপেশে জিনিস আছে। কিন্তু তার ফিলসফিটা কি, সে কিভাবে দেখছে লাইফকে, কিভাবে দেখছে তার কাজটাকে, কিভাবে সে জাজ করছে, এই জিনিসগুলো নিয়ে
এই প্রশ্নটার উত্তর হতে পারে দুপন্স ফিলসফি অ্যাজ আ ডিটেকটিভ অ্যাজ এক্সপ্লেইন টু দ্য ন্যারেটর। বাস এই কটা গেল আমাদের টেক্সট রিলেটেড যা পেপার ছিল। এরপরে যে পেপারটা আছে সেটা তো তোমরা জানো, এটা তোমাদের লাস্ট পেপার এবং লিটারারি টাইপস অ্যান্ড এসে রাইটিং। এক্ষেত্রে পরিষ্কার কথা আমার যেটা বক্তব্য, যে ব্যক্তির কনসেপ্ট ক্লিয়ার, যে ব্যক্তি মুখস্থ করেনি এটা কাকে বলে ওটা কাকে বলে, বাট জানে কি হয়েছিল, কেন হয়েছিল, কেন নভেল এসেছিল, একটা পিকারেস্ক নভেল কেন এলো, পিকারেস্ক জনরা কেন এলো, একটা এপিস্টোলারি ফর্মের সুবিধা কি, কোথায় সেটা এগিয়ে কোথায় সেটা পিছিয়ে, স্ট্রিম অফ কনসাসনেস কি এমন দিতে পারে যেটা এপিস্টোলারির থেকে আলাদা, কিংবা এই যে প্লট স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যারিস্টটলিয়ান প্লট স্ট্রাকচার ট্র্যাজেডিতে তার থেকে পরবর্তীকালের প্লট স্ট্রাকচার কীভাবে আলাদা হলো, কেন আলাদা হলো, আগেরটাই বা কেন আগের মতো ছিল, পরেরটাই বা পরের মতো কেন হচ্ছে, এই কনসেপ্ট যার ক্লিয়ার আছে এবং যে রাইটিং জিনিসটার সঙ্গে মানে অভ্যস্ত, মানে লিখতে নিজে থেকে লিখতে অভ্যস্ত, তার জন্য এই পেপারটা পরিষ্কার কথা। যারা নোট মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে তাদের জন্য এই পেপারটা খুব একটা সুটেবল নয়, কারণ এই পেপারের প্রশ্ন ওরকম বলো তো খোকা এটা কাকে বলে এরকম প্রশ্ন আসবে না। আর একটা বড় জিনিস এসে রাইটিং। এসে রাইটিংয়ে আমাদের হাতে কোনো প্রিভিয়াস কোয়েশ্চেনের কোনো বিন্দুমাত্র ক্লু নেই যে কী ধরনের এসে দিতে পারে, রাইট? এটা আমি বলতে পারি সেই মাধ্যমিকের প্রথম পত্রে আমাদের বাংলায় থাকতো 20 নম্বরের এসে রাইটিং, 4টে বিষয়, সেই বিজ্ঞান, অভিশাপ না আশীর্বাদ গোছের এসে এবং অনেক অন্যান্য টপিক নিয়ে। তো এটা কিন্তু এসে রাইটিং, বেসিক্যালি তোমাকে 20 নম্বরের 4টে অপশান দেবে, তোমাকে 4টে র্যান্ডাম অপশান দেবে, তোমাকে তার ওপর অন স্পট এসে বানাতে হবে। ফলে পরিষ্কার কথা এই পেপারের কোনো রকম সাজেশান হয় না। আমরা যেমন ছাত্রছাত্রীদের কনসেপ্ট ক্লিয়ার করি এবং বিভিন্ন উদ্ভট প্রশ্নের মাধ্যমে তাদের ওই কনসেপ্টটা কতটা বুঝেছে এবং কতটা লিখে বোঝাতে পারছে এইটা তৈরি করার চেষ্টা করি, এটা হচ্ছে সেই জিনিস। এটা হচ্ছে অ্যাকচুয়াল কুস্তির ময়দানে নেমে কুস্তিটা লড়া। এটার কিন্তু ওরকম কোনো বাধা এইটা পড়ে যাও এটা চলে আসবে এটা তুমি লিখে দেবে হয় না, হবে না। সুতরাং বারবার করে টার্মসের বই পড়ো, লিটারারি টাইপসগুলো সম্পর্কে, জনরাগুলো সম্পর্কে, ফর্ম কোনটা কেন আসছে, কি আসছে, মেরিটস কি ডিমেরিটস কি পড়ো এবং ভাবো, আর ভাবার পর লেখা প্র্যাকটিস করো। আর এসেতে যে কোনো র্যান্ডাম টপিক, মোস্টলি লিটারেচারের সঙ্গে রিলেটেড যে কোনো র্যান্ডাম টপিক নিয়ে বসে বসে ভাবা অভ্যেস করো যে এই টপিকটা নিয়ে যদি আমাকে বলতে হয় আমি কীভাবে লিখব, কীভাবে শুরু করব, কীভাবে শেষ করব, কি বলবো কি বলবো না, এটা প্র্যাকটিস করো। এই পেপারটা প্র্যাকটিসের পেপার এবং এই পেপারটা স্কিল দেখানোর পেপার, এটা নোট মুখস্থ করার পেপার না। এইখানে হচ্ছে সেই জায়গা যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট, যারা বোধ দিয়ে পড়াশোনাটা করে, তাদের নিজেদেরকে দেখানোর সুযোগ যে আমি হচ্ছি সেই ছেলেটি বা মেয়েটি যার মাথায় কিছু আছে, ওই কলাপাতা মুখস্থ করে উগড়ে দিয়ে চলে আসি না, ঠিক আছে? এটা তাদের জন্য। সুতরাং রেট্রিক প্রসিডি একটা জিনিস যেখানে ব্রেন লাগে। লিটারারি থিওরি, যদিও তোমাদের লিটারারি থিওরিতে এমন কিছু ঘুরিয়ে কিছুই প্রশ্ন করে না, যাই হোক, বাট ওটা একটা জিনিস যেটাতে ব্রেন লাগে। এই একটা, আর কিছু কিছু টেক্সট আছে বিলাভেডের মতো যেটার উত্তর করতে গেলে হ্যাঁ গোদা উত্তর যারা করতে চাইবে করে দিয়ে আসবে, তাতে টিচার মনক্ষুণ্ণ হবে, নম্বর দেবে, পাস করে যাবে, কিন্তু ব্রিলিয়ান্স দেখানোর স্কোপ থাকে। তো কিছু কিছু জায়গা থাকে যেমন এই পেপারটা, যেখানে এই স্কোপটা আছে না, সেইটাকে ফুললি ইউজ করো। টিচারকে দেখাও যে আমি ভেবেছি। কোনো টিচার, সত্যিকারের যিনি টিচার, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, সত্যিকারের যিনি টিচার, আমরাও আমাদের টিচারদের মধ্যে দেখেছি যারা টিচার, তারা চিরকাল পছন্দ করেন একটা ছাত্র ভেবে নিজে লিখছে, সে ভাবছে, এইটাই 100% উদ্দেশ্য লেখাপড়ার, এবং এইটা তারা পছন্দ করেন। একটা 20 বছরের মাথার থেকে আমরা 40 বছর বা 60 বছরের বুড়োর মতো উত্তর আশা করি না। ভোকাবুলারি কিংবা রাইটিং স্টাইলে আমরা সেই ম্যাচিওরিটি পার্সপেক্টিভের সেই জিনিস আমরা আশা করি না, করতে পারি না। আমাদের আসল লক্ষ্য এইটা। কাজেই সে নোট মুখস্থ করে লিখলো, একজন 60 বছরের লেখা একটা লোকের নোট সে মুখস্থ করে লিখলো, কিচ্ছু শিখলো না, তোতা পাখি হলো জাস্ট,
পাস করবে, ভুলে যাবে। কিন্তু আমরা দেখতে চাই যে এই ছেলেটি বা মেয়েটি ভেবেছে কিনা, ওইটা তো আসল উদ্দেশ্য। খাতায় সেটা ধরা পড়ে, আর যে পেপারগুলোই সেটা ধরা পড়ে সেটাতে যখন কোনো সত্যিকারের টিচার সেটা দেখতে পান, তিনি খুশি হন, আহ্লাদিত হন, আপ্লুত হন এবং নম্বর দেন। ভয় পেও না, আমি তো এরকম লিখি, আমায় কেন। তুমি জাস্ট ভাবো এবং সেই ভাবনাটাকে এক্সপ্রেস করার দিকে মন দাও। কে কোথাকার নোট মুখস্থ করছে ভেবো না, ভেবো না। আমাদের স্যার কি বলতেন জানো? ঠোঙা কুড়োচ্ছ তো, ঠোঙা, নোটকে ঠোঙা বলতেন। কেননা পরীক্ষার দিন বাথরুমে ওগুলো সব গড়াগড়ি খায়, ঠোঙার মতোই অবস্থা হয়। হ্যাঁ, তো ওই ঠোঙা কুড়িয়ে কেউ বিদ্বান হয় না। এনিওয়ে, ভাবো, যে প্রশ্নগুলো দিলাম এগুলো নিয়ে ভাবা প্র্যাকটিস করো, এবং মনে করো যে এটা যদি তুমি এই যা আমি দিলাম এগুলো নিয়ে যদি তোমার ভেবে যদি তোমার মধ্যে কনফিডেন্স আসে যে হ্যাঁ এগুলো যা যা আলোচনা হয়েছে এগুলো নিয়ে ভাবতে পারছি, আমি পারবো, আমার কোথাও কোনো রকম ভয় লাগছে না, তখন বুঝবে তুমি 100% প্রিপেয়ার্ড। পরীক্ষার আগের রাত্রে ভালো করে ঘুমাও, তোমার কোনো দরকার নেই, যারা 365 দিন পড়াশোনা করে তাদের কোনো দরকার নেই পরীক্ষার আগের রাত্রে রাত জাগার। ওটা তারা করবে যারা সারা বছর হাওয়া লাগিয়ে কাটিয়েছে। তুমি পড়েছো, তুমি পরীক্ষার আগের রাত্রে ভালো করে ঘুমোবে, ফ্রেশ মাইন্ডে যাবে পরীক্ষা দিতে, মাথা একদম কাজ করবে। তোমার যদি এই যে প্রশ্নগুলো দিলাম দিয়ে যদি তোমার যদি ভয় না লাগে এগুলো নিয়ে ভাবার পর যে না এগুলো আমি পারবো, তাহলে তোমাকে যে প্রশ্নই দিক তুমি পারবে। আই গ্যারেন্টি ইট। তোমাকে যে প্রশ্নই দিক তুমি 100% কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে যে যাই দিক, যত ঘড়িয়েই দিক আমি পারবো। দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম, চলো।